বাসার এক প্রান্তে দাঁড়িয়ে একজনের ঝগড়া দেখছি, আমি আর রাহাত দুজনে। বাহ, মানুষের ঝগড়া দেখতে এত যে শান্তি লাগে কি আর বলবো। কান পেতে দুজনের ঝগড়া শুনতে পাচ্ছে। একজন বলতেছে, এই গোলামের পুত, তুই কি আমার ভাত কাপড় ঠিক মতো দেস নাকি? আরেকজন বলতেছে, ভাত কাপড় না দিলে তুই পরশটা কি? আহা, কে যে শান্তি লাগতেছে। মানুষের ঝগড়া দেখতেই একটা অন্যরকম ফিলিংস আসে। কি বলেন আপনারা? আমি আর রাহাত আমরা দুজন ঝগড়া দেখছিলাম, ঠিক তখনই একটা আটার বাটি এসে দুজনের মুখের মধ্যে লেগে গেল। দুজন একদম সাদা ভূতের মতো হয়ে গিয়েছি। এদিকে ওরা ঝগড়া করছে আর আমরা মাঝখানে মার খেলাম। তখন আমার বন্ধু রাহাত আমার উদ্দেশ্যে বলে ওঠে, রাহাত, দূর হ শালা, তোর জন্য শুধু শুধু আমার এমন অবস্থা হয়েছে। শালা, মানুষের ঝগড়া দেখার জন্য আমাকে টেনে হিসেবে এখানে নিয়ে এসেছিস, শেষ পর্যন্ত নিজে আরও ঝামেলার মধ্যে পড়ে গেলাম। এখন যদি এমন অবস্থায় বাসায় যাই তাহলে কি হবে? ওরে শালা, এখন দেখি সব দোষ আমার। শালা নিজে কল করে বলেছে একটা সিনেমা দেখাবে লাইভ, তাও আবার সরাসরি, তাই জন্য এসেছি। আর এখন বলছে নাকি আমি তাকে নিয়ে এসেছি। আল্লাহ, তুমি আমারে উপরে উঠায় নাও। এই হারামি বাটপার বন্ধু আসলে এমন একটা বন্ধু যার কপালে আছে তার জীবনটা তেজপাতা হয়ে যাবে। এমন বন্ধু থাকলে শত্রু আর বিপদ কেন, কোনো কিছুর অভাব হবে না। এগুলো বলতেছি হালাকে তখনই হারামজাদা আমার উদ্দেশ্যে বলে ওঠে, আরে দোস্ত, একটা কথা বলতাম তোকে। আসলে কিছুদিন না মনটা বলতেছে কিছু চুরি করি, কিছু চুরি করি, কিন্তু কি করব বল, খুব ইচ্ছে করছে, কিন্তু কিছুই করলে ভালো হয় বলতো। হারামজাদা, আমাকে নিয়ে শুধু চুরি করার ধান্দা। শালা, তোর জন্য মায়ের কাছে কেলানো খাইতে হয় আমাকে। রোজ রোজ এভাবে বিচার দেওয়া আর মায়ের খাওয়া ভালো লাগে না। হারামজাদা, নিজে চুরি করিস আর আমার দোষটা বলে দিস। নিজে তো একেবারে সাধু মহারাজ হয়ে যাস আম্মুর সামনে। আম্মু বললে মনে হয় তুই একটা ফেরেস্তা, আর সব দোষ আমার, সব শয়তানের দোলামি। হারামজাদা, তোর জন্যই তো কবে থেকে বাসা থেকে আম্মু আমাকে বের করে দেয় সেটাই জানি না। ওরে, তুই তো হচ্ছিস আমাদের গুরু, আর তুই যদি এসব কথা বলিস তাহলে হবে নাকি? চল, রফিক চাচার একটা ছাগল আছে, ওইটা মেরে দিই। ওরে শালা, রফিক চাচার মায়ের সাথে প্রেম করিস আর বলতেছিস রফিক চাচার মায়ের এত বড় সর্বনাশ করে দিবি? তুই যদি ছাগলটা মেরে দিস তাহলে কি তোর কি মনে হয় রফিক চাচার মায়া তোরে রাখবো? একেবারে দাও দিয়া তোরে পিঠে কোবাবো, হারামজাদা কোথাকার। তাহলে কি করি বল, মনটা তো আনচান আনচান করছে। আচ্ছা, আমাদের তো আবার আগামীকালকে ভার্সিটি খোলা আছে, ভার্সিটিতে যাবে নাকি? ভার্সিটিতে যাওয়া না যাওয়া সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজকে যেহেতু চুরির কথা বললি, মনের মধ্যে একটা আশা জমেছে, চুরিটা করেই ফেলি। কি বলিস? সামনে দেখতে পাচ্ছিস রহিম চাচার হাঁস উঠতেছে, একটা মেরে দিই। রাহাত, শালা হাঁস মারবি? তাহলে হাঁস পার্টি চল, আজকে নাকি সন্ধ্যায়। শালা হাঁস মারবি? তাহলে হাঁস পার্টি চল, আজকে নাকি সন্ধ্যায়। সন্ধ্যায় ভালো, অন্ধকার থাকলে কেউ টের পাবে না। তোর মাথায় শুধু উল্টাপাল্টা বুদ্ধি আসে কেন বলতো? গতবার আম চুরি করতে গিয়ে কুকুরের তারা খাইছিলি, ভুলে গেছিস? আরে ওইটা ছিল দুর্ঘটনা, এইবার প্ল্যান একদম ফাটাফাটি। তোর ফাটাফাটি প্ল্যান শুনলেই আমার বুক ধরফর করে। দেখ, সন্ধ্যায় রহিম চাচার পুকুর পাড়ে যাব, একটা হাঁস ধরে ছবি তুলব, তারপর আবার ছেড়ে দিব। দাঁড়া দাঁড়া, এতক্ষণ ধরে চুরির কথা বলেই শেষমেশ ছবি তুলবে? আর কি, আসল চুরি না, শুধু মজা করছিলাম। তুই তো ভয়ে অর্ধেক মরে গেছিস। হারামজাদা, আমি ভাবলাম সত্যি সত্যি হাঁস নিয়ে পালাবি। তা না হলে তোর মুখের ওই অবস্থা দেখতাম কিভাবে? একদিন তোর জন্যই আমার হার্ট অ্যাটাক হবে। আগে হাসির সাথে সেলফি তুলি, তারপর হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা করিস। শোন, আমার মনে হয় বাসায় যাই। আজকে যে আটার বাটি মুখে খাইলাম, এখনও গন্ধ বেরোচ্ছে। সত্যি বলতে কি, আমিও ক্ষুধায় মরতেছি। আগে বাসায় যাই, তারপরে ব্যবস্থা হবে সন্ধ্যায়। বন্ধু, আমি ব্যবস্থাটা করবই, কিন্তু মনটা এখন আনচান করতেছে। কী আর করব, লোভ সামলাতে পারছি না। এই যে এইসব ধান্দা আমাদের বেশ ভালোই লাগে। কি বলিস তুই? ঠিক বলেছিস বন্ধু, এমন যদি করতে পারি তাহলে তো মজাই মজা। আমি আর হাত এগুলো বলছিলাম, ঠিক তখনই পেছন থেকে কেউ যেন আমার হাত ধরে ইশারা করছে। আমরা পেছনে তাকাচ্ছি না, আমরা দুজন মনে হয় সুখে রহিম চাচার হাসের দিকে তাকিয়ে এসব আলাপ করছিলাম। তখনই আবারও আমাদেরকে পেছন থেকে ধাক্কা দিয়ে একজন বলে ওঠে, কি বাবারা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় তোমরা কিসের ধান্দায় আলাপ করছো। আমি তো বেশ বুঝতে পারছি
তোমরা কি ধান্দার আলাপ করতেছো? এইগুলো কিন্তু তোমরা যা করতেছো একদমই কি ঠিক করতেছো? আমার এখন কচি কচি দেখতে হাঁসগুলো তোমরা মেরে দেওয়া ধান্দা করছো। মনে হচ্ছে তোমাদেরকে আমি ধরতে পারবো না। তোমরা কি ভেবেছো? আমি ঠিকই জানি যে চোরের 7 দিন, গেরাসাতার 1 দিন। আজকে তোমাদেরকে হাতে নাতে ধরেছি। আজকে তোমাদের মায়ের কাছে আমি বিচার দিব তোমাদের দুজনকে ধরে। আমি আর রাহাত কথাটা শুনে পেছনে ঘুরে তাকিয়ে আমাদের যেন জমিনের তলা থেকে নিচ 2 ভাগ হয়ে গেল। কারণ আমাদের সামনে যে দাঁড়িয়ে আছে সে যে আর কেউ না, রহিম চাচা। আমাদের সব কথাগুলো শুনে ফেলেছে। এখন উনি তো রেগে আমাদের উপর আগুন হয়ে আছে। আমরা তো ভয়ে দুজনে একদম দাঁড়িয়ে গেলাম, বরফের মতো জমে আসি। তখনই আমাদের উদ্দেশ্যে আবারও রহিম চাচা বলে ওঠে, তোরা আমার যা ছিল সব কিছু চুরি করেছিস, আর এখন বসে মনে হচ্ছে আমার যে হাঁসগুলো আছে এগুলো চুরি করার ধান্দায় আছিস, তাই না? না চাচা, আপনি যা ভাবছেন তা একদমই ঠিক না। আমার মতো মাসুম বাচ্চা এই এলাকার মধ্যে একটাও পাবেন না। আসলে এইগুলোর পেছনে কার হাত আছে আপনি জানেন? এই সবগুলোর পেছনে আমার বন্ধু রাতের হাত আছে। ওই শালা, ওই হারামজাদে আমাকে এইসব করতে বলেছে। আমি এসবে একদমই নেই। শুধু শুধু আপনি আমাকে কিছু বলবেন না। আমি কিছুই জানি না। আমি এখানে শুধু এসেছি, এই তো আমাকে নিয়ে এসেছে। আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করেন, এসবের মূল নষ্টের গোড়া আমার এই বন্ধু রাহাত। এসব বলে আমি রহিম চাচাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু চাচা তো অন ফায়ার। এতটা রেগে আছে যে মনে হচ্ছে কখন যে আমার পেটের ভেতরে একটা ছুরি ঢুকে আমাকে ওখানে মেরে ফেলে। আল্লাহ জানে। আর রাখবেই বা না কেন? চাচার এমন কোনো কিছু আছে যে আমরা চুরি করে খাইনি? আর ওনার কাছে তো আমরা মনে হয় একদম চোর। আর উনি আমাদেরকে ধরেছেন। আরে গ্রাম থেকে এগুলো করার অন্যরকম একটা মজাই আছে। আপনারা যারা আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। ওরে বাবা, তুই আমাকে এমন বুঝ দিয়ে লাভ নেই রে বাবা। আমি এইগুলো ঠিক বুঝি। আমি জানি তুই কত নম্বর শয়তান আর কত নম্বর ফাজিল। তুই হচ্ছিস নষ্টের গোড়া। তুই তোদের ভার্সিটির লিডার। তুই আমাদের এই এলাকার মধ্যে শয়তানের বাপ। তোকে যদি আমি ছেড়ে দিই তাহলে সাক্ষাৎ একটা ইবলিসকে ছেড়ে দেওয়ার সমান হবে। তুই যে নাটোরের গুরু, ওই নাটোরের গুরুরে যদি আমি সোজা না করতে পারি তাহলে দেখবি পুরো পোলাপাইন কেউ সোজা হবে না। অবস্থার অবনতি ভালো যাচ্ছে না, কী করা যায়? তখনই দেখলাম সামনে দিয়ে রহিম চাচার মেয়ে যাচ্ছে। তখনই রহিম চাচার মেয়েকে ডাক দিয়ে বলে উঠলাম, এই জরিনা, শোন তো, শুনে যা, একটা কথা আছে। তখনই রহিম চাচা আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, ওই, তুই আমার মেয়েকে এখন ডাকতেছিস কেন? কথা বলে পেছনে জরিনার দিকে তাকালাম। পাশে আমি দাঁড়িয়ে আছি ক্ষেতের একটা আইলের মাঝে। দুপাশেই পানি আর একটু কাদা আছে। অন্য পাশে তখনই ওই ফাজিল ছেলে দুটো আমাকে ধাক্কা দেয়। আমি একদম কাদায় গড়াগড়ি। ভাই চল এবার পালা। রহিম চাচাকে তো ধাক্কা দিয়ে কাঁধে ফেলেছি, এখন যদি দাঁড়িয়ে থাকে তাহলে খবর আছে। আমি তো দিলাম দৌড়। পেছন থেকে আমার এমন দৌড় দেখে সামনে জরিনার দিকে তাকিয়ে ভয় আবির আমার উদ্দেশ্যে পড়ে ওঠে। ভাই, যা করেছিস ভেবেচিন্তে করেছিস তো? ধাক্কাটা যে দিয়েছিস, কাকে দিয়েছিস দেখেছিস? তোর শ্বশুর মশাইকে। আরে, নিজের শ্বশুরকে কেউ এভাবে ধাক্কা দিয়ে ফেলে দেয়? তোর মতো মানুষ হয় না রে। আহা জরিনা, তোমার জন্য খুব কষ্ট হচ্ছে। তোমার জামাইটা তোমার সাথে কত বড় একটা বেইমানি করেছে দেখেছো? তোমার নিজের বাপকে কাদার মধ্যে ফেলে দিয়ে নিজে পালিয়েছে, চিন্তা করেছো? এখানে প্যাঁচ লাগিয়ে আমি তো দিলাম দৌড়। এখন রহিম চাচা আমার পেছনে দৌড়াবে নাকি ওর পেছনে, নাকি আমার শেষের কথাটা শুনে উনি জরিনাকে জিজ্ঞেস করবে? খুবই টেনশন আর বিবেকহীন একটা অবস্থায় পড়ে গিয়েছে। আমাকে আর বাইকে আমার তো কাজ হচ্ছে ওনাকে একটা টেনশনের মধ্যে ফেলে দেওয়া। আমি তো দৌড়ে ওখান থেকে যেতে লাগলাম। আমার কথাগুলো অবশ্যই রাহাত শুনেছে। আমি দৌড়াচ্ছি আর যাওয়ার পথে রাহাত আমারও তো সে অনেক গালি দিচ্ছে। শালা, তুই আমার বন্ধু না, তুই আমার শত্রু। শালা, তুই আমার নামে যা আছে সব কিছু বলেছিস। আজকে তোরে একবার হাতের কাছে পাই, এরপর তোর হাড্ডি গুড্ডি ভেঙে আমি টুকটুকি বাঁচাবো। শালা, তোর জন্য আমার মান সম্মান আর কিছু রইল না। সব মান সম্মান একবারেই। তুই শালা হারামি কুত্তা পিলা একটা। আমি তো মনের খুশিতে বাসায় যাচ্ছি, কী আর করার আছে, বাসার দিকে যাচ্ছি। এমনিতেই আমার মুখের ওপর তো আডা লেগে আছে। হাত মুখ ভালো করে পরিষ্কার করে আমি বাসায় প্রবেশ করব,
আল্লাহ গো, বাসার মধ্যে দেখি কেউ আছে, কিন্তু বুঝতে পারছি না কে। একপাশে লুকিয়ে আমি দেখছিলাম বাসার ভেতরে। ভাবি দেখেন, আপনার ছেলের এমন অত্যাচারে আমার আর থাকা যাচ্ছে না। আমার কি, গ্রামের মধ্যে যত মানুষ আছে কারোর থাকা সম্ভব হচ্ছে না। আপনি একজন সম্মানিত মানুষ, আপনি এই এলাকার চেয়ারম্যান, আর আপনার ছেলের এমন অবস্থা, আমরা কি করব বলেন? আপনার ছেলের এমন অত্যাচার আমরা আর মানতে পারছি না। আপনার ছেলেকে আপনি কি বিচার করবেন করেন। দেখেন ভাইজান, ছেলেটাকে অনেক আদরে বড় করেছিলাম, কিন্তু ছেলেটা এমন দিন দিন বাদর হয়ে যাবে কে জানতো। আমি তো এলাকার চেয়ারম্যান, যা লাগবে আমার থেকে নিয়ে গিয়ে খা, প্রয়োজন হলে নিজের বন্ধুদের সবাইকে ডেকে এনে সব কিছু বাসার মধ্যে কর না। আমার এত বড় বাড়ি, কিন্তু ও বাসায় থাকবে না, শুধু বাইরে বাইরে থাকবে। আর ওর নামে যে কত কমপ্লেন আসে রোজ রোজ, কি বলবো। সবার টাকা দিতে দিতে কখন যে আমি ফকির হয়ে যায় আল্লাহ জানে। ওই ছেলে প্রতিনিয়ত মানুষের জরিমানা করায়, কার কি হয়েছে আমি জানি না, কিন্তু মানুষ এসে বলে সব কিছু ওই করেছে। এখন কি করবো বলেন? আচ্ছা, ও বাসায় আসুক, ওকে আমি শেখাবো। আপনারা বলেন, এখানে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে? আব্বে, ক্ষতিপূরণের কথা শুনে আমি দৌড়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে বলবো, রহিম চাচা, রহিম চাচা, আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনার এখানে কয় টাকা কি গিয়েছে মিয়া? কি নিয়েছি? শুধু শুধু আমার নামে মিথ্যা কথা বলতে এসেছেন এখানে? আপনার না হলেও 2-4 টাকার জিনিস হবে না, এসে এখানে আম্মুর কাছে 20,000 টাকা দাবি করছেন? এটা কোনো কথা? আরে, আমি তো আম্মুর ব্যাগ থেকে 2,000 টাকা নিলেও আপনার কাছে গিয়ে এগুলো ধরতাম না, শুধু শুধু 20,000 টাকা। কথাটা বলে শেষ করতে পারলাম না। আম্মু গাল টিপে ঠাস করে একটা থাপ্পড় দিল। আমি কি করি? কথা তো হলো, কিন্তু আমার কথা কি মেনে নিল? তুই চুপ কর, তোর জন্য সব কিছু হয়েছে। তুই কারো ছাগল চুরি করিস, কারো বা তুই কলা চুরি করে নিয়ে এসেছিস, কারো বাড়িতে হাঁস চুরি করেছিস। তোর কিসের কমতি আছে বল? আমি হচ্ছে এলাকার চেয়ারম্যান, তুই যা ইচ্ছে তাই নিবি, যা ইচ্ছা তাই করবি। আমার বাসায় যা আছে এগুলো নিয়ে কর। আমার বাসায় কোনো কিছুর কম আছে নাকি? তাহলে মানুষের জিনিস কেন ধরতে চাস তুই? তোর এভাবে রোজ রোজ বিচার আমার আর ভাল লাগছে না। তোকে এখানে রাখাটাই উচিত বলে মনে হয় না। এই যা তো, আমার আলমারি থেকে টাকা নিয়ে আয়। এই যে চাচা, আপনি আপনার টাকাগুলো নিয়ে যান তো ভাই। আপনি আর কোনো কথা বলবেন না। আর ওকে যদি দ্বিতীয়বার ওখানে দেখেন, একেবারে বেঁধে পিটিয়ে লাশ করে আমার কাছে পাঠিয়ে দিবেন। আম্মু, তুমি এমন করছো কেন? কথাটা বলে আমি চলে যাব, তখনই আম্মু ডাক দিয়ে বলে ওঠে, কি, কোথায় যাচ্ছ? এখনো শেষ হয় নাই। তুমি কি ভেবেছ তুমি প্রতিনিয়ত রোজ রোজ এসব করবে আর ছাড় পেয়ে যাবে? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এছাড়া আর কিছু হবে না। মানে? আম্মু, তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারলাম না। কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো? বুঝতে পারছি না তো। আমি সিদ্ধান্ত নিয়েছি, তোকে আমি আর এখানে রাখবো না। তোকে আমি তোর চাচার বাসায় পাঠিয়ে দেব। ওখানে থেকে এমনিতে এখানে পড়াশোনা তো দূরের কথা, দেখেছি শুধু শুধু ফাইজলামি বাজে পোলাপানের সাথে ঘুরে বেড়াচ্ছিস। আমার এখানে একটা মান সম্মান আছে, সেটা আমি তোর জন্য হারাতে চাই না। এখানের চেয়ারম্যান আমি, আর তোর জন্য এখন আমার মান সম্মান হারাতে হচ্ছে। কি বলছো আম্মু? আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? তুমি মনে হয় এটা মজা করে বলছো, তাই না? আগামীকালকে ভার্সিটিতে যাব, কথাটা বলে চলে যাব। ঠিক তখনই আম্মু শক্ত স্বরে আমার পেছনে দাঁড়িয়ে আমার উদ্দেশ্যে আবারও বলে ওঠে, না, আমি কোনো তোকে মিথ্যা কথা বলছি না। তোর চাচার সাথে আমি কথা বলেছি, তুই ওখানে পড়াশোনা করবি। আর এমনিতে অনেক আগে আমি সিদ্ধান্ত নিয়েছি, তোর চাচার সাথে কথা বলেছি, তুই ওখানে থাকবি। ওনার অনেক বড় ব্যবসা আছে ওখানে, ব্যবসা দেখাশোনা করবি পড়াশোনাটা শেষ করে। আমি এই সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে ফেলেছি, তুই যখন ছোট ছিলে। তাই এসব নিয়ে কথা আমি আর বলতে চাচ্ছি না। তাই আমার এটাই শেষ কথা। এখানে আমি তোকে রাখতে পারবো না। আমি তোকে পাঠিয়ে দেব শহরে, তুই ওখানে থেকে পড়াশোনা করবি। এভাবে এখানে থেকে শুধু শুধু পড়াশোনা করবি না, আর মানুষের সাথে থেকে থেকে এগুলো করবি, আর আমার কাছে রোজ রোজ বিচার আসবে। আমি এগুলো সহ্য করতে পারবো না আর। আম্মু, এসব কি বলছো তুমি? আরে, তুমি যদি বলো আমি এসব একদম ছেড়ে দেব, কিন্তু আম্মু, আমি শহরে যেতে পারবো না। শহরে আমার একদম ভালো লাগে না। আমি কি করে শহরে থাকবো তোমাকে ছেড়ে বলো? আমার যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না। আমার সামনে কোনো নাটক করা লাগবে না, ঠিক আছে? আমি তোকে ভালো করে চিনি, আর আমি জানি তুই কি জন্য যাবি না। নিজের বন্ধুদের ছেড়ে যাবি না, তাই তো?
এটাই তো আমি খুব ভালো জানি, কিন্তু এসব বললে চলবে না তো চান্দু, তোকে যেতেই হবে, এটাই আমার শেষ কথা। আর আমি চেয়ারম্যান, তুই ভালো করে জানিস, আমাকে চিনিস, না হলে তোর পায়ের নলি ভেঙে রেখে দেব। তুই বুঝতে পারছিস তো, তোকে যেতেই হবে, এটাই আমার শেষ সিদ্ধান্ত। চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু আমার মা হতে পারেন, কিন্তু ডাকাত তো না। আমিও আপনার এলাকারই একজন সদস্য, আপনার এলাকারই লোক। আপনি আমার পায়ের নলি কেটে দেবেন, আমি কিন্তু এটার বিরুদ্ধে থানায় মামলা দেব। আর এটা নিয়ে বিচার চাইবো যে আপনি আমাকে আমার নিজের বাসা থেকে অন্য জায়গায় কিভাবে পাঠিয়ে দেন। চেয়ারম্যান সাহেব, আপনার চেয়ারম্যানগিরি কিভাবে থাকে আমি তখন দেখে নেব। এমনিতে অন্যায় করেছিস, তার উপর আবার দেখি মুখের উপর বড় বড় কথা ফুটেছে। দাঁড়া 1 মিনিট, আসছি আমি। আম্মু যেন ঝাড়ু নিয়ে তখনই মারার জন্য তেড়ে আসে। আমাকে আর পাইকে দৌড়ে ওপরের রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। থুর কচু, ভালো লাগে না। আম্মু একবার যা বলেছে তাই করতে হবে, তার মানে আমাকে শহরে যেতেই হবে। এতদিন ধরে এত ফাজলামি করেছি, আম্মু সহ্য করে এসেছে, এখন মনে হয় আর সহ্য করতে পারছে না। কিন্তু কি করব, ওই হারামজাদার জন্যই সব কিছু হয়েছে। রাহাত যদি ওই দিন ওগুলো না করতো তাহলে আজকে এমন ঝামেলার মধ্যে পড়তাম না। আর ওই রহিমের বাচ্চা একবার হাতের কাছে পেলে হালার ধুইরা একদম 12টা বাজে ছেড়ে দেব। শালার জন্য সব কিছু হয়েছে, হালা একটা নষ্টের গোড়া। এসব ভাবছিলাম আর বলছিলাম, এখন আর কি করার আছে আমার, শহরে যেতেই হবে, আম্মু যা বলেছে তাই হবে। এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। আবিরের রুমে এসে দেখি ছেলেটা ঘুমিয়ে আছে, এখনও জামাটাও ঠিক করে রাখেনি। জামাটা ঠিক করে গায়ের উপর কম্বলটা দিয়ে আমি নিজের রুমে গেলাম। এরপর খাবারটা বেড়ে ওর রুমে রেখে দিয়ে আসলাম। আর ওর বাবার ছবির সামনে দাঁড়িয়ে চোখ দিয়ে পানি পড়ছে। আজকে যদি ওর বাবা বেঁচে থাকতো তাহলে এত কষ্ট আমাকে করতে হতো না। এই জায়গায় আমাকে আসতে কত যে কষ্ট করতে হয়েছে। ওর বাবা আমাকে এত কষ্ট করে এই জায়গায় পৌঁছে দিয়েছে, কিন্তু শেষমেশ ওর বাবা এখন আর এই পৃথিবীতে নেই। এসব ভাবতেই আমার কষ্ট হয়। ওর বাবা আমাকে কত ভালোবাসতো। দুজনের মহব্বত আর ভালোবাসার একমাত্র চিহ্ন হচ্ছে আমাদের ছেলেটাই। আজকে যদি ওর বাবা বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো। এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি পড়ছে। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। এরপর গোসলটা করে রেডি হয়ে নিলাম। হয়তোবা সন্ধ্যার দিকে আমাকে বের হতে হবে ঢাকার উদ্দেশ্যে, শহরে যেতে হবে। আম্মু যেহেতু বলেছে ওখান থেকে পড়াশোনা করতে হবে। চাচাকে ছোটোবেলায় দেখেছি, এরপর শুধু একটা মেয়ের কথাই শুনেছি, আমার আমার চেয়ে বড়। আমার চাচাতো বোন নীলা। চাচা অনেক বড় লোক, তাই তেমন একটা আশা হয় না। শহরের নামি দামিদের মধ্যেই একজন, কিন্তু কখনো এমন করে দেখিনি তাদের পরিবারকে। চাচাই মাঝে মধ্যে আমাকে দেখার জন্য আসতো, কিন্তু তার মেয়ে কখনো আসতো না। শুধু একবার ছোটোবেলায় দেখেছি, এখন আর মনে নেই, তবে একটু রাগই দেখেছিলাম। একবার মাথায় একটা বাড়ি দিয়েছিল, কথাটা মনে পড়তেই হেসে দিলাম। আমি বাসা থেকে বের হয়ে রাহাতের সাথে দেখা করতে যাচ্ছিলাম। যেহেতু সন্ধ্যায় চলে যাব, তাই শেষবার ওর সাথে দেখা করে বলবো। রাতে কল করতেই রাহাত টমটমের দোকানে এসে পৌঁছালো। আমি বাসা থেকে বের হলাম। ওহ, এত সময় আপনাদেরকে আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমি আবির, পরিবারের একমাত্র সন্তান। আমার মা এই এলাকার চেয়ারম্যান। আমার বাবা ছোটবেলায় মারা গেছেন। আমি আমার মায়ের আদরের বাদর ছেলে। দেখেছেন তো, আসলে গ্রামের মধ্যে থাকলে এসব ফাজলামি না করলে জীবনটাই যেন পাঞ্চে লাগে, তাই এসব চাওড়ামি করেছি। আর এগুলো শিখেছি আমার বন্ধু রাহাত। আর হালা বলে কি না আমি নাকি এগুলোর লিডার। ওই হালাকে পাইলে 2-4টা লাঠি মারতে ইচ্ছে করে এখন। আমি টমটমের দোকানের সামনে দাঁড়িয়ে দেখি হারামজাদা পেছনে দাঁড়িয়ে চা খাচ্ছে আর হাতে একটা সিগারেট। পেছন থেকে মারলাম একটা সচরে লাথি। চাটা পড়ে গিয়ে সিগারেটটা একেবারে মুখে ঢুকে যায়। পেছন ফিরে আমার উদ্দেশ্যে অমনি চেঁচিয়ে বলে ওঠে, হারামজাদা, লাথিটা মেরেছিস একবারে পাশার মধ্যে। চাটা পড়ে গেল। দুঃশালা, এমন করে কেউ মারে? আর হঠাৎ করে কল করলি যে কেন? মাইটাকে একটু বেশি খেয়েছিস নাকি খালাম্মার কাছে? দুই শালা, তুই বেশি কথা বলিস। আমি আর এখানে থাকছে না, আম্মু আমাকে শহরে পাঠিয়ে দিয়েছে, সেই জন্যই তোকে ডাকলাম। মন খারাপ করিস না, আমি চলে যাচ্ছি, হয়তোবা আবার ফিরে আসতেও পারি। আলহামদুলিল্লাহ, শুনে অনেক খুশি হলাম। হারামজাদা, তোর জন্য ওই যে রহিম চাচার সাথে আমার ঝামেলাটা বাঁধলো। শালা, তুই চলে গেলে তো অন্তত
জরিনার সাথে আমার রাস্তাটা ক্লিয়ার হয়। শালা তুই সবসময় ভেজাল আর ঝগড়া লাগিয়ে দিস। যাক, কবে যাবে বল, আমি তোকে এগিয়ে দিয়ে আসবো। সারা তুই কিভাবে ভাবলি তুই চলে যাবে আর আমি বাংলা সিনেমার বন্ধুদের মতো কান্নাকাটি করব আর বলবো, বন্ধু তুই চলে গেলে আমার কি হবে? আরে হারামি, তোর জন্য সব হয়েছে। তুই তো হালা আমাদের লিডার, আর তুই চলে গেলে পুরো এলাকাটাই তো শান্তিতে থাকতে পারবে রে। তুই শালা যখনই কলেজে যাস সব মেয়েরা তোর ওপর ক্রাশ খায়, আর আমার দিকে তো হালা একটা মেয়েও ফিরে তাকায় না। শালা সব কিছুর মধ্যে তুই ভাগ বসাস, আমি কি পাই শুনি? শালা তোর সাথে থেকে থেকে আমি শুধু বড়ই হয়ে গেলাম রে। সব কিছু তুই পেয়ে যাস, এখন তুই চলে গেলে আমি শান্তিতে রাজত্ব করব। বন্ধু, তুই তো আমার বন্ধু না, শত্রু। ভেবেছিলাম তুই কষ্ট পাবে, কিন্তু হারামজাদা খুশিতে নাচানাচি করছিস। দাঁড়া তবে রে। কথাটা বলে আমি ওকে মারার জন্য তেড়ে গেলাম। রাতকে আর পাইকে ও তো দৌড়ে একদম একটানে পালিয়ে গেল। আমি ওকে একবার হাতের কাছে পাই, তারপর দেখাবো। শালা তুই একটা বেইমান, বেইমান বন্ধু আমার। এসব বলতে বলতে আমি বাসায় ফিরলাম। বাসায় গিয়ে দেখি বাহ, আম্মু সব কিছু রেডি করে দাঁড়িয়ে আছে। আর কি করার, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একদম আম্মুর সাথে গাড়িতে উঠে বসলাম। এরপর আমাদের গাড়িটা শহরের উদ্দেশ্যে রওনা দিল। কী আর করার আছে, আমি কখন যে আম্মুর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। আম্মু ছোটোবেলার মতো আলতো করে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, আর আমি আরামে ঘুমিয়ে আছি। কখন যে গাড়িটা শহরে এসে পৌঁছায় বুঝতেও পারিনি। ঘুম ভাঙতেই দেখলাম একটা ইহা বড় বাড়ির সামনে আমাদের গাড়িটা এসে থামলো। আমি আম্মুর পেছনে পেছনে গাড়ি থেকে নামলাম। তখন আম্মু আমার দিকে ফিরে বলে ওঠে, কিরে, তুই গাড়িতে কি করিস? ভেতরে আয়। বাইরে দেখে কি ভয় পাচ্ছিস? ভয় পাওয়ার কিছু নেই, এটা তোর চাচার বাড়ি। তোর চাচা তো অনেক বড় লোক, আর এখান থেকেই তুই মানুষ হবি। তোর চাচা অনেক পরিচিত মানুষজন আছে এখানে, আমি ওনার সাথে কথা বলেছি। তুই এখান থেকেই পড়াশোনা করবি। আয় ভেতরে আয়। ভেতরে আসতেই তখনই আবিরের চাচা দৌড়ে আসেন, এসে আমাদের উদ্দেশ্যে বলে ওঠেন, আসসালামু আলাইকুম ভাবিজান, কেমন আছেন? আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে আবির বাবা, কি কেমন আছো তুমি? দেখি একদম চুপ, মন খারাপ। মন খারাপের কিছু নেই, আমাদের এখানে থাকলে তোমার মন ভালো হয়ে যাবে, সমস্যা নেই, আসো। আর ভাবিজান, আমি তো ভার্সিটিতে কথা বলেছি, ওর অ্যাডমিশনের সব ফাইল নিয়ে এসেছেন তো? আমি ওখানে অ্যাডমিশনের ব্যবস্থা করে দিচ্ছি, শুধু আগামী কাল গিয়ে ফাইলটা জমা দিলেই ও ক্লাস করতে পারবে, সমস্যা নেই। চলেন, বাইরে দাঁড়িয়ে কথা না বলে ভিতরে আসেন। না না ভাইজান, আসলে আমার এখন একদম সময় নেই, আমাকে এক্ষুনি বের হতে হবে। জানেন তো এলাকার চেয়ারম্যান বলে কথা, অনেক ঝামেলার মধ্যে আছি। কয়েকটা সালিশ বিচার আমাকেই সামলাতে হবে, আর ওদিকে নতুন রাস্তার কাজের দায়িত্বও নিয়েছি, সেগুলো নিয়েও কথা বলতে হবে। তাই আমার এখানে থাকা সম্ভব হবে না। আর আপনি তো ওর বাবার মতোই, আপনি আপনার ভাইপোকে দেখে শুনে রাখবেন। ভাবির সাথে তো কথা হলো না, ভাবি মনে হয় কাজে কাজে ব্যস্ত আছেন, পরে না হয় ফোনে কথা বলে নেব, সমস্যা নেই, আমি আসছি। কথাটা বলেই আমি আবিরের হাতে কিছু টাকা দিলাম। জানি ছেলেটার জন্য আজ বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কি করব, নিজের চোখের পানিগুলো অনেক কষ্টে আড়াল করে গাড়িতে বসে পড়লাম। গাড়িতে উঠতেই আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো, বুকটা ফেটে যাচ্ছে কান্নায়। কি করব আমি, নিজের সোনা মানিকটাকে একা ছেড়ে যাচ্ছি অন্য মানুষের বাড়িতে। কখনো যে ছেলেটাকে চোখের আড়াল হতে দিইনি, তাকে এত দূরে রেখে যাচ্ছি। আমি জানি আবিরও আমার জন্য মন খারাপ করে কাঁদছে, অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু আমার সামনে প্রকাশ করতে চাচ্ছে না। তবে ওর ভালোর জন্যই আমাকে এই কঠিন সিদ্ধান্তটা নিতে হলো। ও যদি সত্যি মানুষ হতে চায় তবে এখান থেকেই হতে হবে। গ্রামের ওই বোকাটা ছেলেদের সাথে থাকলে ও দিন দিন আরো খারাপ হয়ে যেত। আরে আবির, এখানে দাঁড়িয়ে আসো কেন? চলো ভিতরে চলো, এখানে দাঁড়িয়ে থেকে মন খারাপ করো না। আর এমনিতেই তো আমার মায়ের সাথে আমার কথা হয়েছে, আর এমনিতে তো তোমার মায়ের সাথে আমার কথা হয়েছে, তুমি এখন থেকে আমাদের এখানেই পড়াশোনা করবে। আর দেখো, গ্রামে থেকে শুধু শুধু সময় নষ্ট করে লাভ কি বলো? সেখানকার ইউনিভার্সিটিগুলো তো আর এতটা খারাপ না। এখান থেকে যদি ডিগ্রি নিতে পারো তবে ভালো একটা সম্মান পাবে। এখানকার ইউনিভার্সিটিগুলো খুব ভালো আর নামি দামি।
এখানে নীলাও পড়াশোনা করে, তোমার হয়তোবা সিনিয়র হবে, এবার ও মাস্টার শেষ করবে, লাস্ট ইয়ারে আছে। চলো, ও তো এখন ভার্সিটিতে আছে, আগে চলো বাসায়, তোমার রুমটা তোমাকে দেখিয়ে দেই। তোমার চাচি তোমার জন্য ভেতরে অপেক্ষা করছে, ভেতরে আসো। চাচার কথা শুনে আমি তাদের বাসার ভিতরে প্রবেশ করলাম। বাহ, বাসাটা বেশ বড়, দেখতে এত সুন্দর কি বলবো। এত সুন্দর বাসা জীবনে কখনো দেখেছি বলে মনে হয় না। এমন বাসা সবসময় সিনেমার মধ্যেই দেখা যায়, কিন্তু বাস্তবে কখনো দেখতে পাবো এটা ভাবতেও পাইনি। আসলে এত জমকালো বাসা, তাও আবার আমার নিজের চাচার। আমার চাচা যে এত বড় লোক তা আগে জানতাম না, তবে এইটুকু জানি ছোটবেলায় বাবা মারা যান। আর আম্মুর মুখে শুনেছিলাম আমার চাচা যখন ছোট ছিলেন তখন আমার বাবাই তাকে মানুষ করেছিলেন, এমনকি ব্যবসার জন্য টাকা দিয়েছিলেন। কিন্তু আমার বাবা যখন নিজের ব্যবসাটা গুছিয়ে আনছিলেন তখনই এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান। এরপরে মায়ের কাছে কিছু জমি জমা ও সম্পদ ছিল, আর গ্রামের মানুষ মাকে অনেক পছন্দ করত, কারণ আমার নানা ছিলেন ওখানকার গ্রাম প্রধান। আমার মাও খুব ভালো স্বভাবের মানুষ, তাই গ্রামের সবাই মিলে আম্মুকে চেয়ারম্যান পদে দাঁড় করিয়ে দেয়। এরপর বিপুল ভোটে জয়ী করিয়ে গ্রামের উন্নয়ন আর সেবার কাজে লাগিয়ে দেয়। আম্মু এটাতে খুব খুশি, আর এভাবেই আমাদের সংসারটা চলে। আমরা মোটামুটি ভালোভাবেই দিন কাটাচ্ছিলাম, কিন্তু ওই যে ভালো মানুষের ভালো সহ্য হয় না। শালার হারামজাদা ওই যে গ্রামের লোকগুলো আমার পেছনে লেগে রইল। শালা তোদের কি করেছি? দুই একটা জিনিস চুরিচামারি করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যায়? আমি হলাম চেয়ারম্যানের ছেলে, একটু একটু বাদদামি করলে তাতে কি আসে যায়? কিন্তু না, আমার মা তো আবার মহা উদার মনের মানুষ, যার কিছু হারায়নি তাকেও দ্বিগুণ ক্ষতিপূরণ দিয়ে দেয়। শালার আমার নাম ভাঙিয়ে কত লোক যে মায়ের কাছ থেকে টাকা মেরে খেলো আল্লাহ জানে। আমি এসব হাবিজাবি ভাবছিলাম, তখনই চাচি আমাকে দেখে দৌড়ে আমার কাছে এলেন। তারপর আমাকে জড়িয়ে ধরে হাত ধরে ডাইনিং টেবিলে নিয়ে গিয়ে বলে উঠলেন, দেখো না ছেলেটা কেমন শুকিয়ে গিয়েছে। এমনিতেই ভাবি মনে হয় আবিরের একদমই যত্ন নেয় না, শুধু শুধু ওই গ্রামের মানুষের পিছনে সময় নষ্ট করে। ছেলেটার দেখো কি অবস্থা হয়েছে। ও নাকি ওনার একমাত্র ছেলে, দেখো তো কি শুকনা চেহারা বানিয়ে ফেলেছে। অনেক আগে বলেছিলাম যে আবিরকে আমাদের বাসায় পাঠিয়ে দিতে, কিন্তু কে শোনে কার কথা, সে ওখানেই রেখে দিয়েছে। শুধু শুধু ছেলেটার মুখটা কেমন শুকিয়ে গেছে দেখো। আর আবির, তুমি কি সাইফাস কিছু খাও না? আসো বাবা, টেবিলে আসো, আমি তোমার পছন্দের সবগুলো খাবার রান্না করে রেখেছি। চুপচাপ বসে তুমি আগে খাবারটা শেষ করো। চাচি যে আমার জন্য মায়ের মতো এতটা পাগল হয়ে যাবেন আমাকে দেখার পর তা সত্যিই ভাবতে পারিনি। চাচি আমাকে এতটা ভালোবাসবেন তাও কল্পনা করতেও পারিনি। তাদের মধ্যে যেন বিন্দু পরিমাণও অহংকার নেই, অথচ তারা এই শহরে কত নামি দামি আর বড়লোক মানুষ। আমার প্রতি তাদের এতটুকু ঘৃণা বা অহংকারের ছিটিফোঁটাও নেই, যা আছে তা শুধুই অগাধ ভালোবাসা। তাদের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে আমি একদম হাঁ করে অবাক হয়ে তাকিয়ে রইলাম। তখনই চাচা চাচির উদ্দেশ্যে বলে উঠলেন, আরে করজ কি, ছেলেটার মাত্র বাইরে থেকে এসেছে, খাওয়া দাওয়া তো অবশ্যই করবে। তার আগে ফ্রেশ হয়ে নিক, রেডি হয়ে নিক। আর ওর জামা কাপড় দেখেছ, ওর জন্য নতুন জামা কাপড়ও কিনতে হবে। আচ্ছা আগে আসো আবির, তোমাকে রুমটা দেখিয়ে দেই। ফ্রেশ হয়ে নাও, রেডি হয়ে এসো, তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ চাচি, আমি আগে ফ্রেশ হয়ে নিই, এমনিতেই শরীরটা কেমন যেন লাগছে। কথাটা বলতে চাচা আমাকে আমার রুমটা দেখিয়ে দিলেন। বাহ, রুমটা তো হেব্বি সুন্দর, এত বড় রুম কখনো দেখিনি, আর খুব সুন্দর করে সাজানো গোছানো। দেখছি এখানে দরকারি সব কিছুই আছে। ব্যাগটা একপাশে রেখে সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তবে সত্যি বলতে এখনই খাওয়া দাওয়া করতে একদমই ইচ্ছে করছে না, তাই চাচিকে বলে একটু বাইরে হাঁটাহাঁটি করার সিদ্ধান্ত নিলাম। আর বাড়িটা তো বেশ বড়, বাইরে চমৎকার একটা গার্ডেন আছে যেখানে নানা রকমের ফুল গাছ লাগানো। গাছগুলোর ফুলের সুবাসে পুরো বাড়িটা যেন সৌন্দর্যে ভরপুর হয়ে উঠেছে। আমার তো বেশ ভালোই লাগছে। পাশে আবার একটা সুইমিং পুলও আছে। আমি আশপাশ ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে মেন গেটের কাছাকাছি আসতেই হঠাৎ করে কারোর সাথে সজোরে ধাক্কা লাগলো। সামলাতে না পেরে সামনে থাকা একটা মেয়ের সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। পরেই মেয়েটা খুব রাগী গলায় চোখ বড় বড় করে আমার উদ্দেশ্যে বলে উঠল, এই ছেলে কানা নাকি? চোখে দেখতে পাস না কিভাবে হাঁটতে হয়? এখনো কি হাঁটা শিখিসনি? এক মিনিট, তুই কে? এই কথাটা বলেই রাগে চোখে আবিরের দিকে তাকাতেই তখন আবির নরম সুরে আমার উদ্দেশ্যে বলে ওঠে, সামনে থেকে মেয়েটা ধমক দিয়ে কথাটা বলল। আমি তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে উঠলাম, আসলে সরি,
আমি আসলে আন্টি খেয়াল করিনি কোথা থেকে আপনি চলে এসেছেন বুঝতেই পারিনি। আর আপনি এখানে কথাটা বলে হাতটা বাড়িয়ে দিলাম। মেয়েটা তখন রাগে গজগজ করতে করতে আমার হাতটা ধরে উঠতে গেলে সোজা হয়ে দাঁড়িয়েই আবার চড়াও হয়ে আমার উদ্দেশ্যে বলে উঠল, এই ছেলে, তোর সাহস কত বড়, তুই আমাকে আন্টি বলিস? এই দারোয়ান, তোরা কোথায় আছিস? এই বদমাইশ ছেলেটা বাসার ভেতরে কিভাবে প্রবেশ করলো? আর তোর সাহস কত বড় যে আমাকে আন্টি বলিস? তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমার বাসায় প্রবেশ করে তুই আমাকে আন্টি বলছিস? আমি তখনও মেয়েটার হাতটা ধরে দাঁড়িয়েছিলাম। মেয়েটা যখন রেগেমেগে কথাটা বলল, মেজাজটা আরও একটু গরম হয়ে গেল। আমি অমনি ঠাস করে হাতটা ছেড়ে দিলাম। হাত ছাড়তেই মেয়েটা সামলাতে না পেরে থপাস করে আবারও মাটিতে পড়ে গেল। ধুলাবালি মেখে এবার আরও জোরে চিৎকার করে উঠে আমার উদ্দেশ্যে বলে উঠল, আল্লাহ গো, মনে হয় আমার কোমরটা ভেঙেই গেল। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। এই ফাজিল শয়তান বদমাইশ ছেলে, তুই আমাকে আবার ছেড়ে দিলি কেন? একবার হাত ধরলি আবার ছেড়ে দিলি? ফাজিল পাতর ছেলে একটা। প্রথমত ধাক্কা দিলি, এরপর আমাকে আন্টি বললি, আর এখন আমাকে বাঁচাতে গিয়ে আবার ফেলে দিলি। শয়তান একটা ছেলে। আম্মু, আব্বু, তোমরা কোথায়? এই ছেলেটা কোথা থেকে এসেছে? ও মনে হয় চুরি করতে এসেছে। আর পাশে সিকিউরিটি গার্ড, ওরা সবাই কোথায় গিয়েছে? একটাও চাকরি আমি রাখবো না। এই মেয়ে, তুমি কোথা থেকে এসেছো আর এসব কী বলছো? তোমার কথাবার্তা তো শুনে তো মনে হচ্ছে আসলে তোমার মেন্টালিটিতে কোনো সমস্যা আছে। আর আন্টিকে আন্টি বলবো না তো কী বলবো? হ্যাঁ, দেখে তো মনে হয় তুমি আমার চেয়ে বয়সে বড়। তো আমি তোমাকে কি বলবো শুনি? আর এখানে কিসের জন্য এসেছো? সত্যি মনে হয় পাবনা মানসিক হাসপাতাল থেকে পালিয়ে চলে এসেছো, তাই না? আমার কথাটা শুনে মেয়েটা আর নিজের মাথা ঠিক রাখতে পারলো না, ঠাস করে আমার গালে একটা চড় বসিয়ে দিল। এরপর রাগে গজগজ করতে করতে আমার শার্টের কলারটা শক্ত করে চেপে ধরলো। ধরে টানতে টানতে আমাকে বাসার মেন দরজার দিকে নিয়ে যেতে লাগলো। আমাদের এমন মারমুখী আর তুলকালাম অবস্থা দেখে চাচা চাচি দুজনেই হন্তদন্ত হয়ে ঘর থেকে বের হয়ে এলেন। ওনাদের দেখেই মেয়েটা অমনি হাত ছেড়ে দিয়ে চাচা চাচির উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠল, আম্মু, আব্বু, এই গ্রাম্য চেহারার ছেলেটা এখানে কোথা থেকে এসেছে? ও সাহস কি করে হলো আমাদের বাসায় প্রবেশ করার? ওকে ওকে দেখে কিন্তু আমার পুরো চোর বলে মনে হচ্ছে। বাসার সিকিউরিটি গার্ডরা কি করছিল? ওকে দেখতে পাইনি? ও কি করে ভেতরে বাগানে ঢুকলো? আর তোমরা কোথায় ছিলে? এই ছেলেটা না জেনে বুঝে ভিতরে এসেছে, আর এসেই আমাকে সজোরে একটা ধাক্কা দিয়েছে। আমার আর বুঝতে বাকি রইল না যে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা আসলে কে। চাচাজির উদ্দেশ্যে যখন ও আম্মু আর আব্বু বলে ডেকে উঠলো, তখনই পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে গেল। এ আর কেউ নাই, আমার চাচাতো বোন নীলা। আমার চেয়ে বয়সে 4 বছরের বড়, সম্পর্কে সিনিয়র আপু। অথচ আমি ওকে কিনা আন্টি বলে বসে আছি। আগেই শুনেছিলাম নীলা আপু নাকি প্রচণ্ড রাগী স্বভাবের একটা মেয়ে। আর আজ প্রথম দিনই আমি নিজের হাতে ওকে খেপিয়ে লাল করে ফেলেছি। মনে মনে বললাম, আল্লাহ তুমি আজকে আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করো। নীলা আপু তখন আমার শার্টের কলারটা শক্ত করে চেপে ধরে বাঘিনীর মতো ফুঁসছিল। আমাদের এই অবস্থা দেখে চাচা দৌড়ে এলেন। তিনি শক্ত হাতে নীলার হাত থেকে আমার শার্টের কলারটা ছাড়িয়ে নিলেন। এরপর নীলার দিকে তাকিয়ে প্রচণ্ড কঠোর আর গম্ভীর গলায় চাচা বলে উঠলেন, তুই ওর শার্টের কলারটা এভাবে চেপে ধরে আসিস কেন? ছাড় ওকে। তুই ওকে চিনতে পারছিস না? ও কেন চুরি করতে যাবে? আর কেন বা তোকে চোর ডাকাত মনে হলো শুনি? ও হচ্ছে আবির, তোর ছোট চাচাতো ভাই। তুই কি আবিরের কথা একেবারেই ভুলে গেলি নাকি? আমরা যে তোকে বারবার বলেছিলাম গ্রাম থেকে আবির আসছে, পড়ার জন্য আমাদের সাথে থাকবে। এটাই তো সেই আবির। আর তুই ছেলেটা আসা মাত্রই চোখের পলক না ফেলতেই ওর সাথে এমন তুলখালাম ঝগড়া লাগিয়ে দিলি। আব্বুর মুখে নামটা শুনে আমি আবিরের দিকে ভালো করে তাকালাম। ও, তাহলে এই হচ্ছে সেই আবির। মনে মনে ভাবলাম, আচ্ছা এবার বুঝতে পারলাম। আর আমি কিনা না জেনেই ওর সাথে এমন ঘটনা কাণ্ড করে বসলাম। একটু খুঁটিয়ে দেখে মনে হলো, সেটা দেখতে শুনতে কিন্তু খারাপ না, সব দিক দিয়েই মাশাআল্লাহ ঠিকঠাকই আছে। তবে এতদিন গ্রামে ছিল তো, তাই হয়তো আচার ব্যবহার কিছুটা হাটে মাঠে টাইপের রয়ে গেছে। কিছুদিন আমার নিয়ন্ত্রণে রাখলে একদম সোজা হয়ে যাবে, ঠিকঠাক করে নেওয়া যাবে। কিন্তু এসব ভাবনার মাঝেই হঠাৎই যখন মনে পড়লো ও একটু আগে আমাকে আন্টি বলেছে, অমনি আমার পিত্তি চলে গেল। আমি আমার রক্তচক্ষু নিয়ে ওর দিকে তাকিয়ে গর্জে উঠলাম, আই, তুই আমাকে আন্টি বললি কেন শুনি? আব্বু এবার কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আমি হাত তুলে আব্বুকে থামিয়ে দিলাম। এরপর আব্বু আম্মুর দিকে তাকিয়ে বললাম, আব্বু, আম্মু, তোমরা ভেতরে যাও তো। আমি একে চিনতে পেরেছি। এখন ওর সাথে আমার আসল বোঝাপড়া হবে। তোমরা নিজেদের রুমে যাও।
কথাটা বলে আমি আবার আবিরের শার্টের কলারটা কষে ধরে সোজা ওপরের ছাদের দিকে টানতে টানতে নিয়ে যেতে লাগলাম। পেছন থেকে আব্বু আর আম্মু আমাদের এই দৃশ্য দেখে মিটিমিটি হাসছে, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি ওকে কলার ধরে টেনে ছাদে নিয়ে যাচ্ছি, আর তখনই আবির ভয় আর বিস্ময় মাখা কণ্ঠে আমার উদ্দেশ্যে বলে ওঠে, নীলা আপু যখন শার্টের কলারটা চেপে ধরে টানাটানি করে আমাকে সোজা ছাদে নিয়ে এলো। আমার তো ভয়ে বুক টিপ টিপ করছিল। অবস্থা খারাপ দেখে আমের কোনো উপায় না পেয়ে একদম মাসুম বাচ্চার মতো মুখটা বানিয়ে আপুর দিকে তাকিয়ে বলে উঠলাম, নীলা আপু, আসলে আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি তো তোমাকে শুধু একটু রাগানোর জন্য আন্টি বলেছিলাম। আসলে তুমি দেখতে তো অনেক সুন্দরী, কিন্তু আমি একটু দুষ্টুমি করে তোমাকে রাগাতে চেয়েছিলাম, আর কিছু না, প্লিজ সরি। কথাটা শুনে নীলা আপুর চেহারাটা যেন মুহূর্তের মধ্যেই বদলে গেল। আগে সেই রুদ্রমূর্তি আর চণ্ডীরূপ যেন এক নিমেষেই কোথাও হাওয়া হয়ে গেল। চোখ মুখে রাগের ছাপটা অনেকখানি নরম হয়ে এলো। তবে শার্টের কলারটা কিন্তু তিনি পুরোপুরি ছাড়লেন না। একটু আলগা করে ধরে রেখেই মিটমিটিয়ে এক গা জ্বালানো হাসি দিয়ে আমার উদ্দেশ্যে বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু তোর চেহারা এই অবস্থা কেন? গ্রামে থেকে নিজেকে একদম খ্যাতের মতো বানিয়ে ফেলেছিস। জামা কাপড়গুলো তো দেখা যায় একেবারে পুরনো আর ঢিলে ঢালা। কথাটা বলেই হঠাৎ আমার কি যে মনে হলো, সঙ্গে সঙ্গে মুখটা আবার গম্ভীর করে ফেললাম। একদম কড়া আর রাগী গলায় আবিরের উদ্দেশ্যে বলে উঠলাম, তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? একদম সত্যি করে বলবি, কোনো মিথ্যে বলবি না। যদি মিথ্যে বলিস বা লুকানোর চেষ্টা করিস, তবে কিন্তু এই ছাদ থেকে তোকে আমি নিচে ফেলে মেরে ফেলবো, আর মাথাটা এক বাড়ি দিয়ে ফাটিয়ে দেবো। বল, আছে তোর কেউ? নীলা আপু হুট করে এই প্রশ্নটা শুনে আমি তো একদম হাঁ হয়ে গেলাম। মনে মনে চরম অবাক হয়ে ভাবতে লাগলাম, আপু আমাকে এত ভালো করে চিনে ফেললো কী করে? গ্রামে থাকতে তো ওনার সাথে আমার কখনোই কোনো কথা হয়নি, উনি কখনো ফোন দিয়ে খবরও নেয়নি। আমি সারা জীবন গ্রামেই কাটিয়েছি, কলেজের ফ্রেন্ডদের সাথে দুষ্টামি ফাজলামি করেছি, গ্রামে ঘুরিয়ে বেরিয়েছি, কোনোদিন তো ঢাকায় আসিনি। আর নীলা আপু কখনো আমাদের গ্রামে যায়নি। তাহলে আমার চালচলন, স্বভাব চরিত্র সম্পর্কে এত কিছু নিয়ে জানলেন কী করে? নাকি চাচি আমার সব খবর আগেই ওনাকে দিয়ে রেখেছেন? মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বলে আমি কিছুক্ষণের জন্য একদম চুপ মেরে দাঁড়িয়ে রইলাম। আমাকে এভাবে চুপচাপ হাঁ করে তাকিয়ে থাকতে দেখে নীলা আপু এবার গলার আওয়াজ আর একদাপ চড়িয়ে বেশ অধৈর্য ভঙ্গিতে আমার উদ্দেশ্যে বলে উঠল, কেন এমন চুপ করে আছিস কেন? কথা বলিস না কেন? চুপচাপ দাঁড়িয়ে কেবল হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন শুনি? গিলে খাবি আমাকে? আমি তোকে কি জিজ্ঞেস করেছি কান পর্যন্ত পৌঁছায়নি? তোর কোনো গার্লফ্রেন্ড আছে কি নেই সেটা সোজা কথাই বলবি, নাকি আবার একটা থাপ্পড় খাবি? নীলা আপুর এমন ভয়ানক রূপ দেখে আমি তো ভয়ে শেষ। আশপাশে তাকিয়ে দেখলাম যে অনেক সুন্দর করে ফুল গাছ সাজানো আছে। বুঝতে পারলাম যে রুচি আছে নীলা আপুর, কিন্তু এমন হঠাৎ করে প্রথম দেখায় নীলা আপুর এমন ব্যবহারে আমি বেশ অবাক হলাম। তাই আমি নীলা আপুর দিকে ভালো করে তাকিয়ে রইলাম। বাহ, দাগি চোখে আর মুখটা ভীষণ সুন্দর লাগছে, একদম যেন লাল টমেটোর মতো হয়ে আছে নীলা আপুর মুখটা, আর চোখ দুটো যেন বেশ মায়াবী। কিন্তু এই মায়াবী চোখে কেউ যদি রাগীভাবে তাকিয়ে থাকে, তারপরেও যেন আরও বেশি সুন্দর লাগে রাগী মুখটা দেখতে নীলা আপুর। যেমন মুখটা আছে ঠিক তেমন আমি নীলা আপুর দিকে তাকিয়ে এরপর মাথা নিচু করে নিলাম। তারপর নীলা আপুর উদ্দেশ্যে বলে উঠি, আসলে না, আমি কারোর সাথে তেমন কথা বলি না, আর আমার এসবে মোটেও পছন্দ না। আমি এখানে আম্মু বলাতে এসেছি পড়াশোনার জন্য, না হলে তো আমি আসতে চাইনি। তখন আমার এমন কথা শুনে নীলা আপু একগাল হাসি দেয়। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, ও তাই নাকি? মা বলেছে বললেই সোজা ছেলেটির মতো চলে এসেছিস। বাহ, একদম লক্ষ্মী ছেলে তো। আমার কথাটা শুনে নীলা আপুর ঠোঁটের কোণে একটা দুষ্টুমি ভরা মুচকি হাসি ফুটে উঠল। রাগে লাল হয়ে থাকা মুখটাতে হাসির ঝলক আসতে দেখে যেন সৌন্দর্য আরও একধাপ বেড়ে গেল। তারপর ওনার সেই মায়াবী চোখ দুটো আমার দিকে ছোট ছোট করে রেখে হাতের গ্রিপটা শার্টের কলার থেকে সামান্য আলগা করে দিয়ে আমার উদ্দেশ্যে বলে উঠল, দেখতে তো কিউট আছিস, কিন্তু প্রেম করিস না? বেশি হয়ে যাচ্ছে না? আচ্ছা যাই হোক, আমি তোর সম্পর্কে কিন্তু কিছু খোঁজ খবর নিয়ে দেখেছি। কিছু ভালো দিকও আছে, আবার কিছু খারাপ দিকও আছে। আর তুই যে মানুষের সাথে বেশি ঝামেলা করিস, এগুলো কিন্তু আমি একদম পছন্দ করি না। এসব ঝামেলা করা বাদ দিবি। আর হ্যাঁ, ভার্সিটিতে যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাস, তাহলে কিন্তু তোর খবর আছে। তুই প্রতিদিন আমার সাথে ভার্সিটিতে যাবি, আবার আমার সাথেই ফিরে আসবি। অন্য কারোর সাথে কোনো কথা বলবি না,
ঠিক তখনই নিচ থেকে আম্মু আর আব্বু আমাদের দুইজনকে ডাকতে শুরু করলো। নীলা আপু রেগে গেলে যে এত সুন্দর লাগে তা বলে বোঝানো যাবে না। সত্যি বলতে প্রথম দেখাতেই আমি নীলা আপুর প্রেমে পড়ে গিয়েছি, একদম ক্রাশ গিয়ে ফেলেছি। এত সুন্দর মেয়ে আবার কখনো হয় নাকি? বয়সে আমার চেয়ে বড় না হলে আমি এখনই ওনাকে সোজা প্রপোজ করে ফেলতাম। জীবনে এত সুন্দর মেয়ে এই প্রথম দেখলাম, আর সে কিনা আবার আবার নিজেরই চাচাতো বোন। উনি যদি আমার চেয়ে বয়সে ছোট হতো তবে কতই না ভালো হতো, কিন্তু এখন উনি সিনিয়র, তার উপর আবার ওনার যে চণ্ডী রূপ, ভয়ে তো কিছু বলতে পারছি না। আর আসার পরপরই যে থাপ্পড়টা আমার গালে বসিয়ে দিয়েছিল, এখনও গালে হাত দিলে ভয়ে আত্মা পুরুষ খাঁচা ছাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। ঠিক সেই মুহূর্তে নিচ থেকে চাচা আর চাচি আমাদের দুজনকে সজোরে ডাক দিয়ে বলে উঠলেন, নীলা, তোমরা ওখানে কি করছো? চলে আসো, খাবার টেবিলে আসো। এরপর আবিরকে আবার ঘুমাতে হবে। ও এখন তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। আগামীকালকে আবার তোমার সাথে ওকে ভার্সিটিতে যেতে হবে। চাচির কথা শুনে আমি আর নীলা আপু নিচে যাই। নিচে খাবার টেবিলে বসে দেখি আমার পছন্দের সব খাবার রান্না করা। আমি তো খাবারগুলো দেখে বেশ অবাক হলাম। খাবার টেবিলে বসে চাচি আমাকে খাবার দিতে লাগলো, যেন আমি তাদের বাসায় নতুন জামে এসেছি। আমি তো মহা খুশি। এ তো আমার পছন্দের খাবার দেখে। খাবারগুলো মুখে দিতে স্বাদটা যেন দ্বিগুণ। আমি এত মজার খাবার কখনো খাইনি, আর এত মজা করে কেউ রান্না করতে পারে তা আমার জানা ছিল না। খাবারগুলো মুখে দিতে যেন মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছিল। খুব মজা করে আমি খাচ্ছিলাম। আমার এমন খাওয়া দেখে চাচি হেসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি আবির, খাবারগুলো কেমন হয়েছে? ভালো হয়েছে তো? তোমার ভালো লেগেছে তো? এগুলো সবগুলো কিন্তু তোমার পছন্দের খাবার। কি বলবো চাচি, খাবারগুলো এত ভালো লেগেছে যে জীবনে এত সুন্দর রান্না খাবার আমি কখনো খাইনি। খুব মজা হয়েছে। আমার তো ধন্যবাদ দিতে ইচ্ছে করছে যে খাবারগুলো রান্না করেছে। বেশ সুন্দর করে খাবারগুলো রান্না করেছে। আমি কথাগুলো বলছি, তখন কেমন জানি নীলাপুর মুখটা লাল টমেটোর মতো হয়ে যেতে লাগলো। বুঝতে পারলাম না। তখন চাচি আমার উদ্দেশ্যে বলে ওঠে, ধন্যবাদ যদি দিতে হয় তাহলে নীলাকে দাও। নীলাই বরং আজকে সারাদিন তোমার জন্য এগুলো রান্না করেছে। তুমি আসবে বলে ওকে আমরা বলেছিলাম, তাই ও নিজের হাতে তোমার জন্য এত পছন্দের খাবার রান্না করেছে। আমি তো বেশ অবাক হয়ে নীলাপুর দিকে তাকিয়ে রইলাম। নীলাপুর লজ্জায় মাথা নিচু করে রয়েছে। আমি আসবো নীলাপু জানে, আর আমার জন্য এত সুন্দর করে নিজ হাতে রান্না করেছে, তাও আবার এত বড় লোক একটা মেয়ে। কিন্তু কেন বুঝতে পারলাম না। তবে রান্নাগুলো খুব মন দিয়ে করেছে, বেশ ভালোই বুঝতে পারলাম। কিন্তু কারোর জন্য কি আর এত সুন্দর করে কেউ রান্না করবে? আমি তার জন্য এমন কি স্পেশাল যার জন্য আমার জন্য ও এত সুন্দর করে রান্না করেছে? যাই হোক, এইসব কিছু মাথায় না ঢুকিয়ে খেতে লাগলাম। তখনই চাচা আমাদের দুজনের উদ্দেশ্যে বলে ওঠে, আবির, তোমাকে অ্যাডমিশন করানোর ব্যবস্থা করে ফেলেছি। আর নীলা, তুমি আবিরকে সব সময় সাথে করে নিয়ে যাবে আর নিয়ে আসবে। আর ওর জামা কাপড়ের কী অবস্থা দেখেছো? ওকে শপিংয়ে নিয়ে যাবে। আর হ্যাঁ, আর যেন কোনো সমস্যা না হয়, আমি প্রিন্সিপালের সাথে কথা বলেছি। আর আগামীকালকে একটা মিটিং আছে, ওখানে আমার যেতে হবে। চাচা কথাটা বলে ওখান থেকে নিজের রুমে চলে যায় খাওয়া দাওয়া শেষ করে। এরপর আমি খাচ্ছি। আশেপাশে নীলা আপু, পাশে দাঁড়িয়ে আছে চাচি। তখন নীলা আপু কেমন জানি না আমার পায়ে খোঁচা মারলো। আমি একটু কাশি দিয়ে উঠলাম। এরপর চাচি বলে ওঠে, কিছু হয়েছে নাকি? আমি মাথা নাড়িয়ে না বললাম। নীলা আপুর এমন ইশারা বুঝলাম না। আমি দেখলাম মিটমিট করে হাসছে নীলা আপু। বুঝতে পারছি না নীলা আপু এমন করছে কেন। আমি খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে ঘুমাতে যাব, তখনই নীলা আপু আমার রুমে এসে বলে ওঠে, আবির, একটু এদিকে আসো না, খুব ভয় লাগছে। নীলা আপু কেমন জানি না ভয় আছে। আমি নীলা আপুর কাছে গেলাম। তখন উনি বলল ওনার রুমে জানি কোনো কিছু আছে। তাই আমি নীলা আপুর রুমে গেলাম। তখন দেখলাম সামনে একটা তেলাপোকা। তেলাপোকাটা তখনই নীলা আপুর সামনে দিয়ে যেতে নীলা আপু ঠাস করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমার যেন পুরো শরীরটা বিদ্যুতের মতো চমকে ওঠে। নীলা আপুর এমন জড়িয়ে ধরা দেখে আমি তো বেশ অবাক হয়ে নীলা আপুর দিকে তাকালাম। এরপর তেলাপোকাটা ওখান থেকে চলে যায়। নীলা আপু আমাকে ছেড়ে দেয়। এরপর লজ্জায় আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দেয়। কিছুই বুঝলাম না। আসলে মেয়ে মানুষের কিছু বোঝা যে অনেক বেদনাদায়ক, এগুলো বোঝাচ্ছে না বোঝাই ভালো। এসব ভাবতে ভাবতে রুমে এসে ঘুমাতে যাব, তখনই ফোনটা বেজে ওঠে। দেখি আমার বন্ধু রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করতেই রাহাত আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে বন্ধু, সুন্দরী চাচাতো বোনের ভালোবাসা পাচ্ছিস তো? তুই তো পাবি, তোদের তো এখন সময়।
আমরা তো কোথা থেকে আসা গরিব একজন মানুষ। বল, আমাদের কপালে তোর মতো এমন ভালোবাসা জুটবে নাকি? শহরের সিনিয়র চাচা তোমাদের ভালোবাসায় মনে হয় আমাদেরকে ভুলেই গিয়েছিস। তো শালা, বিষয়টা এমন না। এরপর ওকে সব কিছু খুলে বললাম। কিছুক্ষণ কথা বলে আমি ঘুমিয়ে পড়লাম, কারণ কাল সকালে আবার নীলাপুর সাথে ভার্সিটিতে যেতে হবে। সকালবেলা আমি আবিরের রুমে প্রবেশ করে দেখি আবির বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। আমি একপাশে বসে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি মনে মনেই বলছি, আবির তুমি এত কিউট কেন? হ্যাঁ, তোমাকে দেখলে এত ভালো লাগে কেন? আব্বু আম্মু যদি না বলতো হয়তো বা কখনো আমি তোমার প্রতি এতটা আগ্রহ দেখাতামও না। কিন্তু কি বলবো বলো, তোমার প্রতি আগ্রহ দেখাতে গিয়েছে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। তোমাকে ভালোবেসে ফেলেছি নিজের মন থেকে। তোমাকে ছাড়া অন্য কোনো পুরুষকে এই মনটা আর দিতে পারবো না। তোমাকে জিতিয়ে ফেলেছি। তুমি যে আমার মনের পুরুষ, আমার মনের মানুষ। আর আমি কারোর কথা ভাবতে পারি না, তুমি বোঝো না? নাকটা ধরেই টেনে ধরলাম, এরপর কপালে একটা চুমু খেলাম। আমি বসে আছি ওর দিকে তাকিয়ে এক দৃষ্টিতে। সকালবেলা কারো নরম হাতে স্পর্শে ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে নিজেকে নিজের রুমে আবিষ্কার করলাম। সামনে তখনই নীলাপুকে দেখলাম। সেজেগুজে দাঁড়িয়ে আছে আর আমাকে ডাকাডাকি করছে। ঘুম থেকে চোখ ডলতে ডলতে তাকিয়ে আমি তো ক্রাশ খেলাম। নীলাপুকে তো যেন একদম পরীর মতো লাগছে। কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, এরপর ধমক দিয়ে আমার উদ্দেশ্যে নীলাপু বলে উঠল, কি হয়েছে? এভাবে তাকিয়ে রয়েছো কেন? এভাবে তাকিয়ে না থেকে রেডি হও তাড়াতাড়ি। এমনিতে অনেক বেলা হয়ে গেছে, সে কখন থেকে তোমাকে ডাকছি। নীলাপুর কথা শুনে আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। একসাথে খাওয়া দাওয়া করে আমি আর নীলাপু দুজনে একসাথে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তখন চাচা বলল গাড়িটা নিয়ে যেতে, কিন্তু নীলাপু বলল রিক্সায় করে যাবে। বুঝলাম না কী জন্য। আমরা মেইন রোডে দাঁড়িয়ে আছি, তখন একটা রিক্সা এসে আমাদের সামনে দাঁড়ালো। নীলাপু ভার্সিটিতে যাওয়ার জন্য রিক্সাটা ঠিক করলো। আমি রিক্সার এক প্রান্তে বসে আছি, অন্য প্রান্তে নীলাপু। এমন অবস্থা দেখে নীলাপু রাগী গলায় আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি সমস্যা তোমার? রিক্সার ওপরে বসে আছো কেন? হ্যাঁ, পড়ে যাবে না? এভাবে ওখানে কেউ একপাশে বসে থাকে নাকি? আর কাছে আসো। না মানে আমি ওখানেই ঠিক আছি, পড়বো না, আমার লজ্জা লাগছে বেশ। লজ্জা মানে? কিসের লজ্জা? কথাটা বলে আমি আর আবিরের হাতটা টান দিতেই আবির একদম আমার পাশাপাশি চলে আসে। এরপর ওর হাতটা একদম আমার কাঁধে রাখি। তারপর আমি সোজা ওর পেটে হাত দিয়ে ধরে রইলাম। নীলাপুর এমন ব্যবহারের জন্য মোটেও বসু ছিলাম না। নীলাপু এভাবে আমাকে শান্ত করে লেপ্টে বসবে নিজেও ভাবতে পারিনি। কেমন যেন অন্যরকম ফিলিংস হচ্ছে নিজের ভেতরে। জানি না এই ফিলিংসের মানেটা কি, কিন্তু বেশ ভালোই লাগছে। আর যখন নীলাপুর দিকে তাকিয়ে আমি রিক্সার মধ্যে তাকাচ্ছি, নীলাপু বারবার তার অবাধ্য চুলগুলো ঠিক করছিল, আর আমি শুধু বারবার নীলাপুর মুখের দিকে তাকিয়ে আছে। ফর্সা মুখে হালকা মেকআপে কি সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। একদম হেব্বি সুন্দরী একটা মেয়ে, যে কোনো ছেলে দেখলে ক্রাশ খাবে। পুরো রাস্তা নীলাপুর দিকে তাকিয়ে রয়েছিলাম, আর নীলাপুর শুধু সামনের দিকে তাকিয়ে রয়েছে। ফাজিল ছেলেটা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে, লজ্জা লাগে না ওর? এভাবে কেউ কারোর দিকে তাকিয়ে থাকে না। মনে মনে এসব ভাবছি আর ওইদিকে বারবার আর চোখে তাকাচ্ছি, অথচ ও কোনো তোয়াক্কা না করেই শুধু আমার দিকেই হাঁ করে তাকিয়ে আছে। সত্যি একটা ফাজিল দুষ্টু ছেলে। এদিকে কখন যে রিক্সাটা একটা বড় ভার্সিটির সামনে দাঁড়ায় বুঝতেই পারিনি। আমি রিক্সা থেকে নেমে পড়ি, তখন নীলাপু আমার সাথে নেমে পড়ে। আমি রিক্সা ভাড়াটা দিতে যাব, তখন নীলাপু আমাকে ধমক দিয়ে বলে ওঠে, এই, তুমি রিক্সা ভাড়া দিচ্ছ কেন? বড় হয়ে গেছিস তাই না? আমি আছি না? আমি থাকতে তুই রিক্সা ভাড়া দিবি কেন? আর হ্যাঁ, আমি থাকা সত্ত্বেও যদি কোনোদিন এমন টাকা বের করতে চাস তাহলে কিন্তু থাপড়িয়ে একদম এখানে অজ্ঞান করে ফেলবো। কি, এই বলে দিলাম। নীলাপুর কথা শুনে চুপ করে রইলাম, আর কিছু বললাম না। তখন নীলাপু তার ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে রিক্সাওয়ালা ড্রাইভারকে দিল। তখন রিক্সাওয়ালা চাচা বলল তার কাছে ভাঙটি নেই। কথাটা শুনে নীলাপু বলে উঠল, টাকা ফেরত দেওয়া লাগবে না, এটা আপনার বকশিশ। কথাটা বলে হাসি মুখে নীলাপু আমাকে সাথে করে আমার ক্যাম্পাসে ঘুরিয়ে দেখায়। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, আবির, তুমি কোনো মেয়ের সাথে কথা বলবে না। আর সামনেই তোমার ক্লাস, কিছুক্ষণ পর ক্লাস শুরু হবে। আমি ওপাশে যাচ্ছি, ওই পাশের ক্যাম্পাসটা আমাদের। যখন ক্লাস শেষ হবে আমি তোমার জন্য তোমার ক্লাসের সামনে অপেক্ষা করব। তুমি ক্লাস শেষ হওয়ার পর আমার সাথে একসাথে বাড়িতে যাবে। আর হ্যাঁ, কোনো মেয়ের সাথে যেন কথা না বলো। আর কেউ কিছু বললে আমাকে বলবে। এমন কেউ নেই যে তোমাকে কিছু বলতে পারবে। আমি সবাইকে বলে দিয়েছি তোমার কথা। কোনো সিনিয়র ছেলে তোমার সামনে এসে তোমাকে কিছু বলতে পারবে না। আর কিছু বললে তুমি আমাকে বলবে, ঠিক আছে?
সব স্যার ম্যাডামদেরকে আমি তোমার বিষয়ে জানিয়ে দিয়েছি। আর প্রিন্সিপাল হচ্ছেন আমার আব্বুর বন্ধু, তাই ওসব নিয়ে চিন্তা করবে না। আর তুমি হয়তো বা জানো ইউনিভার্সিটিটা তোমার চাচা মানে আমার আব্বুর, তাই তুমি কোনো ভয় পাবে না, ঠিক আছে? আমি যেন কোনো বাচ্চা, আর নীলা আপু আমাকে বাচ্চাদের মতো বুঝিয়ে দিয়ে ওখান থেকে যেতে লাগলো। যেন বারবার নীলা আপুর কেমন ভয় লাগছে আমাকে এখানে রেখে চলে যেতে। কিন্তু বুঝলাম না নীলাপুর এমন ব্যবহার কেন আমার প্রতি। আমি এসব কিছুই না বুঝে ভার্সিটির ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করলাম। ক্যাম্পাসে একা একে হাঁটছিলাম, তখনই পেছন থেকে মেয়েলি কণ্ঠে কারো ডাক শুনতে পেলাম। আমি পেছন ঘুরে তাকিয়ে দেখি একটা সুন্দরী মেয়ে আমার দিকে এগিয়ে আসে। এরপর আমার কাছে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, এই ছেলে, অনেকক্ষণ ধরে তোমাকে ডাকাডাকি করছি, শুনছো না দেখি? ছেলেটার কাছে এসে কথাটা বলে আমি হাঁপাতে লাগলাম। তখন ছেলেটা বলে ওঠে, সামনে থেকে কোথা থেকে একটা মেয়ে এসে কথাটা বলতে লাগলো। তখন আমি মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, জি বলুন। আসলে আমি ভার্সিটিতে একদম নতুন, তেমন কাউকে চিনি না তো, তাই আপনি কাকে ডাকছেন ঠিক বুঝতে পারিনি। মেয়েটা একটু সোজা হয়ে দাঁড়িয়ে হালকা হেসে বলে ওঠে, ও আচ্ছা, তাহলে তুমি এই ভার্সিটিতে নতুন? তাহলেই তো ভালোই হলো। আমি শ্রাবণী। কথাটা বলে আমি হাসি মুখে হাতটা বাড়িয়ে দিলাম। তুমি কোন ডিপার্টমেন্টে আর কোন ইয়ারে আছো? জি আমি আবির, এই তো আমি এখানে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছি, এবারই প্রথম বর্ষে আছি। কথাটা শুনে শ্রাবণী একটা মিষ্টি হাসি দিয়ে হাতটা নাড়িয়ে বলে ওঠে, ও, ভালোই হলো, তাহলে আমরা একই ক্লাসে। যাই হোক, তোমাকে দেখে ভেবেছি তাহলে আমরা দুজন আজ থেকে বন্ধু। আমারও তেমন এখানে কোনো বন্ধু নেই, আমি তেমন কাউকে বন্ধু বানাইনি। আর তোমাকে দেখে মনে হয় তুমি খুব ভালো ছেলে, গ্রাম থেকে এসেছো। গ্রামের সহজ সরল ছেলে আমার ভালো লাগে। এখানে সব প্যাচের ছেলে মেয়ে, সবার মধ্যেই প্যাচ থাকে। শহরের ছেলে মেয়ে আমার একদমই পছন্দ না। আর তুমি সাদাসিধে, দেখতে অনেক কিউট, তাই তোমাকে ফ্রেন্ড বানানো কোনো মন্দ কিছু হবে না। আমি আর না করলাম না, শ্রাবণীর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে দুজনেই বন্ধুত্বের হাত মিলিয়ে ফ্রেন্ডশিপ করে নিলাম। এরপর দুজনে একসাথে নিজেদের ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে হাসি মুখে গল্প করতে করতে দুজন বের হচ্ছি। ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে কথা বলছি, তখনই কোথা থেকে নীলা আপু চলে আসে। এসে আমাদের সামনে দাঁড়িয়ে রেগে গিয়ে বলে ওঠে, এই তোদের হাসাহাসি আর গল্প শেষ হয়েছে? তোকে না আমি বারবার বলেছিলাম কোনো মেয়ের সাথে কথা বলতে না, তুই আবার আমার কথা অমান্য করলি? আমি আর শ্রাবণী কথা বলছিলাম, ঠিক এমন সময় হঠাৎ করে নীলাপু চলে আসে। নীলাপুর এমন এন্ট্রি দেখে তো আমার গলা শুকিয়ে গেল। নীলাপুর রেগে একদম ভয়ানক রূপ ধরে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো ভয়ে শেষ। তখন এভাবে নীলাপুকে আমার সামনে রাগে গলায় কথা বলতে দেখে শ্রাবণী নীলাপুর উদ্দেশ্যে বলে ওঠে, নীলা আপু, আপনি আমাদের প্রায় 4 বছরের সিনিয়র, আর আপনি আমাদের জুনিয়র ক্লাসের মধ্যে ক্যাম্পাসে কি করছেন এখানে? আর আবিরের সাথে কি কথা বলছেন? আর আবিরের সাথে এমন কথা বলছেন কেন? আবির তো আমার ক্লাসমেট। এই মেয়ে, তুমি চুপ করো। তোমার সাথে কোনো কথা বলতে আমি চাইনি, আমি আবিরের সাথে কথা বলছি। এমন কথা বলছেন কেন আপনি? আর নীলা আপু, এটা একদম ঠিক না। ও আমার ক্লাসমেট, ও আমার বন্ধু, আমরা দুজনে একসাথে কথা বলতেই পারি। আর আপনি ওর অনেক সিনিয়র, ওর আপনি যাই হন না কেন, এভাবে আমাদের মধ্যে আপনি ইন্টারফেয়ার করতে পারেন না। তাই আমি আপনাকে কথাটা বলছি, আমার আর ওর মধ্যে যেমন সম্পর্কই থাকুক না কেন, আপনি মাঝখানে এসে কথা বলার কোনো অধিকার রাখেন না। আমি তো এমনি ভয় শেষ, তার উপর মেয়েটা আর যা বলছে মনে হয় জীবনটা আজকে শেষ হয়ে যাবে। মনে মনে বলছি, বন্ডে থাম, তোকে বন্ধু বানিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছি আমি। এমনিতেই রাগে একটা মেয়ে, তার উপর রেগে তোর সাথে কথা বলছে, আর তুই এখন যা বলছিস আমাকে আজ বাঁচিয়ে রাখবি তো? এইসব ভেবে আমি আল্লাহর কাছে শুধু শেষ ক্ষমাটা যাচ্ছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। তখন নীলাপুর আগে দিশিতে কেমন যেন তাকিয়ে রইল আমার দিকে। এরপর টস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় শ্রাবণীর গালে। শ্রাবণী তো একদম হাঁ করে তাকিয়ে রইল। তখন নীলাপু আমাকে শক্ত করে ধরে আমার আর শ্রাবণীর দিকে তাকিয়ে বলে ওঠে, ও আমার বয়ফ্রেন্ড, আর ওর সাথে আমার সব কিছুই। আমি কি বলবো না বলবো সেটা তোকে বলতে হবে? তোকে বলতে আমি বাধ্য নই। ওর সাথে আমার সব কিছুই আছে, আর আমি ওর কাছে আসবো না তো কি তুই আসবি? ওর সাথে অন্য একটা মেয়ে থাকলে আমার খারাপ লাগবে না তো কি তোর খারাপ লাগবে? তোকে নেক্সট টাইম বলে দিচ্ছি, তুই আবিরের দিকে চোখ তুলে আর তাকাবি না। আবির শুধু আমার। কথাটা বলে আমি আবিরকে টেনে নিয়ে যখনই নীলাপুর ওখান থেকে বের হতে যাব, ঠিক তখনই শ্রাবণী বলে ওঠে, ও আপনার থেকে 4 বছরের জুনিয়র, এসব কি করে আপনি বলতে পারেন? ওর সাথে আপনার মানায় নাকি?
আর প্রথমও এখানে এসেছে, আর আপনি বলছেন ও আপনার বয়ফ্রেন্ড। এসব কী ধরনের কথা বলছেন আপনি? আমি তো নীলাপুর কথা শুনে একদম নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। আমি একদম পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। শ্রাবণীর কথা শুনে শক্ত হয়ে গেলাম। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নীলাপু বলে ওঠে, ও, তাহলে তুই ওই মেয়েটার জন্য এখানে দাঁড়িয়ে থাকবি? ঠিক আছে, দাঁড়িয়ে থাক। কথাটা বলি ওখান থেকে রাগ করে সোজা হন হন করে ভার্সিটি থেকে বের হয়ে গেলাম। আমিও সোজা বাসায় চলে গেলাম। আমি তো কিছুই বুঝলাম না, কিছু বললামও না। আমি শুধু কথাটা শুনে থ হয়ে দাঁড়িয়ে গেলাম। কিন্তু রেগে মেগে নীলাপু ওখান থেকে চুপচাপ বাসায় চলে গেল। শ্রাবণী তো অবাক হয়ে এইসব কাণ্ড দেখছে। আমি শ্রাবণীর উদ্দেশ্যে বলে উঠলাম, দেখো শ্রাবণী, এসবের জন্য একদম সরি। আর উনি আমার চাচাতো বোন, সিনিয়র আপু, তাই তোমার এসব বলা একদমই উচিত হয়নি। আর সত্যি বলতে আমি নীলাপুকে ভালোবাসি। নীলাপু এই কথা কেন বলছে জানি না। নীলাপু আমার চেয়ে হয়তো সিনিয়র, কিন্তু প্রথম দেখায় তাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। আমি এখানে নতুন এসেছি, এটা আমার প্রথম ক্লাস ছিল। আর আমি চাই না তুমি এইসব নিয়ে বাড়াবাড়ি করো। আর তুমি আমার শুধুমাত্র বন্ধু। আমি জানতাম না বিষয়টা এত দূর গড়িয়ে যাবে, আর নীলা আপু এতটা রেগে যাবে। আমি নীলা আপুকে ভালো করেই চিনি। আজ পর্যন্ত কখনো কোনো ছেলেকে পাত্তা দেয়নি। নীলা আপু তো আমাদের পুরো ভার্সিটির ক্রাশ। পুরো ভার্সিটি জুড়ে সবাই ওনাকে পছন্দ করে। প্রতিদিন ওনার কাছে কত প্রপোজাল আসে, তার কোনো হিসেব নেই। ছেলেরা লাইন ধরে ওনার দিকে তাকিয়ে থাকে। কিন্তু আজকে হঠাৎ করে তোমার সাথে ওনাকে এভাবে দেখে আমি বেশ জেলাস ফিল করেছিলাম। এখন বুঝতে পারছি যে আসলেই তুমি স্পেশাল, কিন্তু তুমি শুধুই নীলা আপুর জন্য স্পেশাল। এই বিষয়টা বুঝতে পেরে আমার নিজেরও এখন হিংসে হচ্ছে। সত্যি, তুমি এখন নীলা আপুর রাগটা ভাঙাও। নীলা আপু হয়তোবা আমার কথায় কষ্ট পেয়েছেন। আমি শ্রাবণীর কথা শুনে নীলাপুর রাগ ভাঙানোর জন্য ওনার পেছনে পেছনে যেতে লাগলাম। নীলাপু তো অনেক আগেই বাসায় চলে গিয়েছে, তাই আমিও বাসায় ফিরে গেলাম। বাসায় গিয়ে দেখি সবাই চুপচাপ বসে আছে, পুরো পরিবেশ থমথমে। রুমে এসে দেখি নীলাপু নেই। উনি রুমের দরজা বন্ধ করে কান্নাকাটি শুরু করেছেন। আমাকে ভেতরে প্রবেশ করতে দেখে চাচা চাচি দুজনেই তড়িঘড়ি করে আমার কাছে এগিয়ে এলেন। এরপর আমাকে উদ্দেশ্য করে চাচা বলে উঠলেন, আবির, নীলার সাথে কি কিছু হয়েছে নাকি তোমার? আর ভার্সিটিতে কেউ কিছু বলছে তোমায়? তাহলে এমন রেগে কেন চলে এলো নীলা? কিছুই তো বুঝলাম না। বাসায় এসে সব কিছু ভাঙচুর করে একাকার অবস্থা। ও তো না রেগে গেলে কখনো এমনটা করে না। এত পরিমাণ রেগে আছে যে বাসায় সব কিছু ভেঙে নিজের রুমের দরজা বন্ধ করে বসে আছে। কিছুই বুঝতে পারছি না কি হয়েছে। আসার পর থেকে কিছু খাওয়া দাওয়া করছে না, কারোর সাথে কোনো কথাও বলছে না, একদম চুপচাপ হয়ে আছে। কই, তেমন কিছু তো হয়নি। আমি নীলাপুর রুমের সামনে গেলাম, কিন্তু গিয়ে দৃশ্যটা দেখে বেশ অবাক হলাম। রুমের ভেতরে ফ্লোরে ভাঙাচোরা সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অনেক দামি দামি জিনিস নিচে আছাড় মেরে ভেঙে ফেলে রেখেছে। নীলাপুর সামান্য একটা বিষয় নিয়ে এতটাই রেগে গেল কেন, কিছুই তো মাথায় ঢুকছে না। এত সাধারণ একটা ব্যাপার নিয়ে এতটা তুলকালাম করার কারণটা অন্তত আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু ঠিক কেন এমনটা হলো এখনও বুঝতে পারছি না। আমি নীলাপুকে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনো না। আমার কিছু না বলে অগত্যা খাবার টেবিলে এসে বসলাম। চাচি আমাকে খাবার দিলে আমি চুপচাপ খেয়ে নিজের রুমে চলে আসলাম। সত্যি কিছু বুঝতে পারছি না কী থেকে কী হয়ে গেল। রুমে এসে আবারও একবার ডেকেছিলাম, কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই। ধুর, তাতে আমার কি? আমি তো এখানে কিছুই করিনি, তাহলে অযথা এই রাগ করার কোনো যুক্তি আছে? এসব ভাবতে ভাবতে বিকেলে একটু ঘুমানোর চেষ্টা করলাম। প্রথমে ঘুম আসছিল না, কিন্তু পরে জোর করে চোখ বুজে ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুম ভাঙতেই আমি চরম অবাক। চোখ মেলে দেখি আমার আম্মু, চাচি আর তারা সবাই গভীর মুখে আমার রুমে বসে আছেন। পরিবেশটা এমন যেন আমি বিরাট বড় কোনো অপরাধ করে ফেলেছি, আর ঘুম ভাঙা মাত্রই আমাকে এখন ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হবে। আমি ঘাবড়ে গিয়ে ঘুম থেকে উঠতে যাব, ঠিক তখনই আম্মু আমার একদম কাছে এসে, তুই মেয়েটাকে কষ্ট দিয়েছিস কেন শুনি? মেয়েটা আজকে সারাদিন কিছু খাওয়া দাওয়া করেনি। তুই নিজে তো পেট পুড়ে খেয়ে দে দিব্যি আরামসে ঘুমে কাদা হয়ে আছিস, কিন্তু ওই মেয়েটার কথা একবারও ভেবেছিস? তোর মতো স্বার্থপর আমি আমার জিন্দেগিতে দেখিনি। একটা মানুষ তোর জন্য এত কিছু করার পরেও তুই কি করে এত স্বার্থপর হয়ে যেতে পারলি আমার মাথায় আসে না। আজকে তোর জন্য মেয়েটার এই অবস্থা, চুপচাপ বসে আছে, কারোর সাথে কথা বলছে না, কিছু খাচ্ছে না। এসবের দায়ভার কে নেবে শুনি? আরে ভাবি, থামুন তো। শুধু শুধু ওর দোষ কেন দিচ্ছেন? আমরা তো বুঝতে পারছি যে কেন, কি জন্য নীলা এমন করেছে। তাহলে শুধু শুধু আবিরের ওপর রাগ ঝাড়ছেন কেন? ছেলেটার গায়ে এভাবে হাত তোলার কি দরকার ছিল?
আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ আম্মু এসে গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেওয়ার পর এসব কথা বলতে লাগলো। সবাই আমার রুমে এসে এসবের এভাবে কী নিয়ে কথা বলছে আমার তো মাথায় কিছুই ঢুকছিল না। তবে তাদের কথা শুনে এবার নিশ্চিত হলাম যে নীলা আপু চরম রেগে আছে আর রাগ করে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছে। আর তারা ধরে নিয়েছে এসবের পেছনে একমাত্র দায়ী আমি। কিন্তু তারা কি জেনেছে বা কি বুঝেছে কিছুই আমার বোধগম্য হচ্ছিল না। আম্মু এভাবে ঠাস করে থাপ্পড় মারার পর আমি বিষণ্ণ মুখে গালে হাত দিয়ে বসে রইলাম। আজ পর্যন্ত আম্মু কখনো আমার গায়ে হাত তোলেনি। জীবনে প্রথমবার আজ আমার গায়ে হাত তুলল। আমি এভাবে মুখ থমথমে করে বসেছি দেখে আম্মু আবার আমার একদম কাছে এগিয়ে এসে সোজাসুজিভাবে বলে উঠল, দেখ, এখন আর এসব ভেবে চিনতে বা বলে কোনো লাভ নেই। যা হওয়ার হয়ে গেছে। আমি কাজে ডেকে এনেছি, তুই একদম বেশি কথা না বলে এগুলো পরে তৈরি হয়ে নে। আমি তো কিছুই বুঝতে পারছি না আম্মু এসব কী বলছে। এখানে কাজে কেন এসেছে? আবার আমাকে এসব শেরওয়ানি পাজামা পরার জন্য কেন বলছে? কিছুই মাথায় ঢুকছে না। আমি কিছু বলতে গেলেই আম্মু ধমক দিয়ে একদম চুপ করে দিল। তারপর সোজা আদেশ করলো এগুলো জলদি পরে নিতে। বাধ্য হয়ে আম্মুর ভয়ে আমি জামা কাপড়গুলো পরে নিলাম। আম্মু আর চরম রেগে আছে। আম্মুর এমন তাণ্ডব রূপ দেখে চাচাচি পর্যন্ত ভয়ে টু শব্দটাও করছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আম্মুকে এতটা রাখতে আমি শুধু বিচার সালিসের মধ্যেই দেখেছি, কিন্তু আমার উপর এতটা রাগ আম্মু জীবনে কখনো দেখায়নি। আম্মু তো সবসময় আমার সাথে নরম সুরেই কথা বলতো, কিন্তু আজকে আমি এমন কি মহাভারত অশুদ্ধ করলাম যার জন্য এতটা ক্ষেপে আছে। তখনই আম্মু বলে বসলো, আজকে নাকি আমার বিয়ে। আমি তো আকাশ থেকে পড়লাম, হঠাৎ করে বিয়ে? আমি কি ভুল করেছি ভাই, যার জন্য ডিরেক্ট আমার বিয়েটাই দিয়ে দিচ্ছে? আর বর কনে কে, খুনিটাই বা কে সেটাও তো আমি জানি না। কী আর করার, এভাবে জোর জবরদস্তি করে ঘুম থেকে তুলে কাউকে ছাদনাতলায় বসিয়ে বিয়ে দেওয়া, এটা তো স্বপ্নের মতো লাগছে। আপনার জীবনে যদি এমনটা হতো বলেন তো আপনি কি করতেন? আমি জানি আপনারা হলে তো বেশ আনন্দ করে নাচতে নাচতে ঠ্যাং ঠ্যাং করে বিয়েটা করে ফেলতেন, কিন্তু আমার লেগেছে চরম বিপদ। আমি তো প্রথম দেখায় ভালোবেসে বসে আছি একজনকে, সেটা হচ্ছে আমার ওই খিটখিটে রাগী সিনিয়র চাচাতো বোন নীলাকে। কিন্তু এখন আমার বিয়েটা কার সাথে হচ্ছে সেটাই বুঝতে পারছি না। আর আমার অপরাধটা কি তাই তো ধরতে পারছি না। শাস্তি হিসেবে একেবারে বিয়ে, আর আম্মু যার চেহারা হয়ে আছে দ্বিতীয়বার কিছু জিজ্ঞেস করার মতো সাহসও পাচ্ছিলাম না। পুরো বাড়িময় একদম থমথমে নীরবতা। আশেপাশে কেমন যেন একটা গুঞ্জন আর অস্পষ্ট শব্দ হচ্ছে। কিসের শব্দ ঠিক বুঝতে পারছি না। দেখতে দেখতে কাজে এসে সইটই করিয়ে আমার বিয়েটাও সম্পন্ন করে ফেললো। বিয়ে শেষ হতেই আমাকে দোতলার একটা রুমের সামনে নিয়ে যাওয়া হলো। রুমের ভেতরে এখনও ভালো করে তাকিয়ে দেখা হয়নি, তবে দরজার ফাঁক দিয়ে দেখলাম সুন্দর করে ফুলের মালায় রুমটা সাজানো। কিন্তু ফুলসজ্জায় এই ঘরের ভেতরে বসু বেঁধে বধূ সেজে কে বসে আছে আমি বিন্দুমাত্র জানি না। আমি কাঠের পুতুলের মতো ঘরের দরজার সামনে থমকে দাঁড়িয়ে আছে। আমাকে এভাবে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আম্মু পেছন থেকে এসে গম্ভীর গলায় ডাক দিয়ে বলে উঠল, কি হয়েছে? এভাবে এখানে হাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? আজকে তোর বিয়ে হয়েছে, যা নিজের রুমে যা। আর হ্যাঁ, বিয়েটা সম্পূর্ণ আমার পছন্দের, এমনকি তোর চাচা চাচি আমাদের পছন্দ সবাই বিয়ে। এটা তোর জন্য এটাই উপযুক্ত শাস্তি। তুই কি করেছিস সেটা তুই নিজেই ভালো করে জানিস। তাই কোনো কথা না বাড়িয়ে বিয়েটা যখন দিয়েই দিয়েছি, যা ভিতরে যা। আজকে তোর বাসর রাত, তাই নিজের স্ত্রীকে সম্মান দিতে শিখিস। এর চেয়ে বেশি আমি আর তোকে কিছু বলতে পারবো না। আর শোন, ঘরের ভেতরে গিয়ে কোনো উল্টাপাল্টা নাটক করলে আমি মেরে একেবারে পিঠের ছাল চামড়া তুলে ফেলবো, বলে দিলাম। আম্মুর এমন হুমকি আর গরম চেহারা দেখে আমার তো ভয়ে পেন্টে পেশাব করে দেওয়ার মতো অবস্থা। ভেতরে বউয়ের বেশে কে বসে আছে সেটা জানতে পারলে আল্লাহ জানে আমার কপালে কি আজাব আছে। আমার ভয়ে কোনো মতে সাহস সঞ্চয় করে ঘরে প্রবেশ করলাম, কিন্তু দরজার চৌকাঠ পেরোতেই ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। একদম হাঁটুতে হাঁটুতে বাড়ি লাগছে। আজ জীবনে প্রথম বাসর রাত, মানে প্রথমবারই তো, দ্বিতীয়বার আবার কিসের? মানুষ কি বারবার এসব ঝামেলার মধ্যে পড়ে নাকি? ভাই রে ভাই, মানুষ একবার বিয়ে করে বউ ঘরে আনে, আর সেই বইয়ের একচ্ছ অত্যাচারে দ্বিতীয় বিয়ের কথা মুখ দিয়ে বের করতেই ভুলে যাবে। কারণ মেয়েদের অত্যাচার আর ওই তথাকথিত ভালোবাসার টর্চার ভাই সবার সহ্য করার ক্ষমতা থাকে না।
মনে মনে এসব গভীর দার্শনিক কথা বলছি আর ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে পা বাড়াচ্ছি। কিন্তু ঘরের ভেতরে ঢুকে দেখি অন্য দৃশ্য। পুরো রুমটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো হলেও আলো একদম নিভানো, চারপাশ অন্ধকার। অন্ধকার চোখে ঘরের চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। মনে হলো বাসর ঘর সাজানো শুধু ফুলগুলোরই ধরে ধরে সাজিয়ে রাখা হয়েছে, মানুষজন কেউ নেই। যাক বাবা, রুমে কেউ নেই, এই ভেবে একটা শান্তির নিঃশ্বাস পেলাম। খুশিতে ডগমগ হয়ে নিজের পরিচিত খাটটার ওপর যেই না আরাম করে শুতে যাব, অমনি হঠাৎ পেছন থেকে কেউ একজন শক্ত হাতে আমার শার্টের কলারটা একটানে চেপে ধরলো। সাথে সাথেই ক্লিক করে ঘরের মেইন লাইটটা জ্বলে উঠল। আচমকা আলোতে চোখ ধাঁধিয়ে গেল। চোখ মেলে সামনে তাকাতেই ভয়ে আমি ঢোক গিলে উঠলাম। দেখি বধূবেশে লাল ঘাগরা লেহেঙ্গা পরা একটা মেয়ে, মুখে টানা ঘোমটা দেওয়া, আর তার এক হাতে ধারালো একটা চকচকে ছুরি। মেয়েটা সোজা আমার দিকে ছুরিটা উঁচিয়ে ধরে রাগী গলায় বলে উঠল, ঘোমটাটা এক ঝটকায় মাথা থেকে সরিয়ে দিয়ে চকচকে ছুরিটা একদম আমার বুকের কাছে চেপে ধরে বললাম, এই তুই ওই মেয়েটার সাথে এত কথা এত পিরিত কিসের দেখাচ্ছিলি? হ্যাঁ, একদিনে এত ভালোবাসা উতলে ওঠো? ওই মেয়েটা আমাকে মুখ উঁচিয়ে এতগুলো কথা শুনিয়ে দিল, আর তুই বোকার মতো চুপ করে সেখানে দাঁড়িয়ে রসিয়ে রসিয়ে শুনছিলি, কোনো প্রতিবাদ পর্যন্ত করলি না। একদিনেই বুঝি তোদের মধ্যে এত গভীর প্রেম হয়ে গিয়েছে। আর আমি যে দীর্ঘ 10টা বছর ধরে তোর জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করে বসে আছি, সেটা কোনো মূল্য নেই তোর কাছে। তুই একটাবারও বুঝতে পারিসনি যে কেন তোর সাথে আমি এত রাগ দেখাই, কেন এমন ব্যবহার করি, কেন তোর সাথে আমি সারাক্ষণ ছায়ার মতো এত ক্লোজ হয়ে চলি। একটাবারও তোর মনে এই প্রশ্নটা জাগেনি? একটা দিনও তুই আমার মনের খবর জানতে চেয়েছিস বল? আমি তো পুরো বাকরুদ্ধ হয়ে গেলাম। নীলাপু আমার ঠিক সামনে লাল বেনারসি পরে রাগি রাগি চোখে দাঁড়িয়ে আছে, আর হাতে ওই ধারালো চকচকে ছুরিটা উঁচিয়ে ধরে এসব কথা চিৎকার করে বলছে। আমি তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সামান্য একটা বিষয় নিয়ে নীলাপু এতটা রেগে আগুন হয়েছিল, অথচ বেশি দিন তো হয়নি আমি গ্রাম থেকে শহরে এসেছি। আম্মু আমাকে চাচার বাসায় নিয়ে এসেছে মাত্র তো কয়েকদিন হলো। ছোটোবেলায় একবার নীলাপুকে দেখেছিলাম, তাও তো ঝাপসা মনে আছে। কিন্তু মাত্র এই 2-4 দিনের মধ্যে যে জীবনে এত বড় একটা ঝড় বয়ে যাবে তা তো ঘুণা করেও ভাবেনি। আর নীলাপ নাকি আমার জন্য দীর্ঘ 10 বছর ধরে অপেক্ষা করছে, এসবের কিছুই আমার সাধারণ মাথায় ঢুকছিল না। বিশ্ববিদ্যালয়ে পড়া সেই অতি সাধারণ মেয়েটা শ্রাবণী, তার সাথে একটু কথা বলার জেদে যে নীলাপুর বাড়িতে এসে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসবে তা আমার কল্পনার বাইরে ছিল। তবে সত্যি বলতে মনের এক কোণে কিন্তু প্রচণ্ড এক আনন্দের জোয়ার হয়ে যাচ্ছিল, কারণ শেষ পর্যন্ত নীলাপুর সাথেই তো আমার বিয়েটা হয়েছে। যাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, যাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছিলাম, সেই নীলাপু এখন আমার বিবাহিত স্ত্রী। এর চেয়ে আনন্দের আর কী বা হতে পারে? কিন্তু সেই আনন্দের মাঝেই বুকটা ভারী হয়ে আসছিল। নীলাপুর অভিমানী আর রাগের চেহারা দেখে কষ্ট পাচ্ছিলাম, কারণ ওর এই অনিয়ন্ত্রিত রাগের পেছনে আসল কারণটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম না। ঠিক তখনই আচমকা নীলাপুর হাত থেকে খসে ঝনঝন শব্দে মেঝেতে ছুরিটা পড়ে গেল। ছুরিটা হাত থেকে খসে পড়তে নীলাপু আর নিজেকে সামলে রাখতে পারল না। দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নায় ভেঙে পড়ল। ওর টলটলে চোখ বেয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। মেঝেতে বসে এভাবে ওকে অঝরে কাঁদতে দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কি করব বা কি বলবো কিছুই ভেবে পাচ্ছিলাম না। ধীর পায়ে এগিয়ে গিয়ে নীলাপু ঠিক সামনে হাঁটু গেড়ে বসলাম। খুব নরম গলায় ওর উদ্দেশ্যে বলে উঠলাম, কি হয়েছে নীলাপু, তুমি এইভাবে বাচ্চাদের মতো কান্না করছে কেন? আর আমি এমন কি ভুল করেছি বলো তো? আর দীর্ঘ 10 বছর ধরে তুমি আমার জন্য অপেক্ষা করছো মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না, প্লিজ আমাকে একটু বুঝিয়ে বলো। আমার কথা শুনে নীলাপু ভেজা ভেজা চোখে আমার দিকে তাকালো। তারপর ওর মুখ থেকে যা শুনলাম তা শুনে আমি চরম অবাক হয়ে হা করে ওর দিকে তাকিয়ে রইলাম। নীলাপু চোখের জল মুছতে মুছতে আমাকে বলল, তুই বড্ড একটা পাষাণ হৃদয়ের মানুষ। তুই কিচ্ছু বুঝিস না। তোর জন্য আমি সেই ছোটবেলা থেকে অপেক্ষা করে বসে আছি জানিস। আব্বু আর আম্মু তো বহু আগেই তোর সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে। আমি তোর যে 4 বছরের সিনিয়র, তাও তোকে সমস্ত মন প্রাণ দিয়ে মেনে নিয়েছি। কিন্তু তুই এতটাই বোকা যে এখনো জানতেই না আমার সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে। তোকে আমি ছোটবেলা থেকে ঠিক কতটা ভালোবেসেছি তুই কোনোদিনও টের পাসনি। আম্মু যখন আমাকে বললো যে তুই ঢাকায় এসে পড়াশোনা করবি, তখন আমার মনে কি পরিমাণ আনন্দ হয়েছিল তুই ভাবতেও পারবি না। মনের ভেতরে কত শত স্বপ্ন সাজিয়ে রেখেছি। শুধু মনে মনে বলতাম তুই তো অবুঝ আর চঞ্চল কেন?
আমি তো শুধু চেয়েছিলাম তুই তুই যখন ঢাকায় আসবি তোকে পুরো নিজের করে আগলে রাখবো, নিজের হাতে তোকে সাজাবো, নিজের মতো করে শাসন করবো, আমার ভালোবাসার খাঁচায় বন্দি করে রাখবো। কিন্তু কিন্তু আমার সেই স্বাদ বুঝে আর পূরণ হলো না। চোখের সামনে দিয়ে অন্য কেউ তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল। এই এই কষ্ট, এই বুকের ভিতরের যন্ত্রণা আমি কি করে সহ্য করতাম বলতো? জীবনে কত ছেলে আমাকে প্রপোজ করেছে, ভালোবাসার প্রস্তাব দিয়েছে, আমি কাউকে একটাবারের জন্য পাত্তা দিইনি। শুধু তোর কথা ভেবেছি, তোর ওই না বুঝে চেহারাটার ছবি বুকে ধরে রেখেছি। আর শেষমেশ তুই কি করলি? আমাকে ভালোবাসার বদলে অন্য একটা অচেনা মেয়ের পিছনে ছুটলি। তুই অন্য কারোর হয়ে যাবি এটা আমি নিজের চোখে কিভাবে দেখতাম? তুই যদি অন্য কারোর হয়ে যেতিস তবে আমার নিজের হাত দিয়ে নিজেকে শেষ করে দেওয়া ছাড়ার কোনো পথ খোলাই থাকতো না। কারণ তোকে ছাড়ছে আমি আর অন্য কোনো মানুষকে নিয়ে ভাবতে পারি না। আমি তুই না আমার নিঃশ্বাস, আর সেই নিঃশ্বাসটাই যদি বন্ধ হয়ে যায় তবে একটা মানুষ বেঁচে থাকে কি করে তুই বল? আমার আর বুঝতে বাকি রইলো না কারণটা। এখন আমি একে একে দুই মিলিয়ে সব বুঝতে পারলাম যে আসল কাহিনীটা কি। তার মানে এটা যে নীলা আমাকে ভালোবাসে, আর তার কারণটা বুঝতেও পারলাম। কিন্তু নীলা তো বোঝে নাই আমি ওকেও ভালোবেসে ফেলেছি। ও হয়তো আমার থেকে সিনিয়র, কিন্তু সব জেনেও আমি তাকে ভালোবেসে ফেলেছি এটা তো আর নীলা জানে না। আমার চোখ দুটো মুছে ওকে টান দিয়ে নিজের বুকে টেনে নিলাম। নীলা বেশ অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। তখন ওর দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে বলি, এই পাকলি, কান্না করছো কেন তুমি? তোমার ভালোবাসা এত গভীর যে বিশ্বাস করো তুমি আমার থেকে সিনিয়র, কিন্তু তোমাকে প্রথম দেখায় আমি নিজেও ভালোবেসে ফেলেছিলাম। তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে সেটা আমি জানতাম না। আমার পরিবার আমাকে কখনো জানায়ওনি, আমার মা কখনো আমাকে বলেওনি। ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, তারপর মা আমাকে মানুষ করেছে। আমি গ্রামে বড় হয়েছি, আমার বন্ধুবান্ধব সবাই গ্রামের মানুষ, সাধারণ মানুষ। গ্রামে আড্ডা দিয়েছি। এই শহরের মানুষের কথা, মানুষের কালচার আমার কিছুই জানা নেই। আমি শুধু সাধারণ একটা মানুষ, আমি কিছুই জানি না, আমার মধ্যে কোনো প্যাচ নেই। কিন্তু সত্যি বলতে আমি তোমার সাথে প্রথম ধাক্কায় প্রেমে পড়েছিলাম। তোমাকে প্রথম যখন দেখেছি তখনই প্রেমে পড়েছি। তোমার সত্যি বলতে এই মায়াবী চেহারা আমাকে পাগল করেছে। তোমার এই মায়াবী দুটি আঁখি আমাকে পাগল করেছিল। সত্যি তোমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। কথাটা বলে কপালে একটা চুমে খেলাম। কিন্তু নীলা এখনও নারাজ, আমার উপর রেগে আছে। তখন নীলা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর রাগী গলায় আমার উদ্দেশ্যে বলে ওঠে, না না, আমি তোকে বিশ্বাস করি না। তুই একটা ফাজিল ছেলে, তোকে কি আমি চিনি না? তুই একটা চরম ফাজিল, তোর সাথে আমার কোনো কথাই নেই। কথাটা বলি মুখ ঘুরিয়ে অন্যদিকে পিছন ফিরেই শুয়ে রইলাম। ঠিক তখনই আমাকে একদম অবাক করে দিয়ে আবির হুট করেই আমাকে পাজা কোলে করে কোলে তুলে নিল। এরপর সোজা আমাকে নিয়ে ছাদে নিয়ে যেতে লাগলো। আমি ওর বুকে দুমড়ে মুচড়ে ধুমধাম করে কিল খুশি মারতে মারতে চিৎকার করে বলে উঠলাম, যা শয়তান, আমাকে ছেড়ে দে। তুই তুই আমাকে ভালোবাসিস না, তুই শুধু মনে করিস আমি তোর থেকে সিনিয়র, তাই না? হ্যাঁ, তুই আমাকে ভালোবাসিসই না, আমি খুব ভালো করেই জানি। তুই শুধু আমার মন রাখার জন্য সব নাটক করছিস। তুই তো নিজে কোনোদিনও আমাকে ভালোবাসার কথা প্রকাশও করিসনি। আমি তোর সাথে কোনো কথাই বলতে চাই না, ফাজিল ছেলে। ছেড়ে দে আমাকে। আমি নীলাকে কোলে তুলে ছাদে নিয়ে গেলাম। নীলা খুব অভিমান করে আছে। আমি ওর সামনে গিয়ে দুই হাত শক্ত করে ধরে ওর উদ্দেশ্যে বলে উঠলাম, জানি তোমার অভিমান করার যথেষ্ট কারণ আছে, কিন্তু বিশ্বাস করো আমি এটা স্বীকার করতে বাধ্য হচ্ছি যে তোমার এই গভীর ভালোবাসাই আমাকে তোমার প্রেমে পড়তে বাধ্য করেছে। তোমাকে প্রথম দেখাতেই আমি নিজেও ভালোবেসে ফেলেছিলাম। বিশ্বাস করো নীলা, তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। আমি তো জানতামই না যে ছোটোবেলায় তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি তোমাকেই ভালোবাসি। অন্য কারোর সাথে কোনো সম্পর্ক জড়ানোর ইচ্ছা আমার একটুও ছিল না। সামান্য একটা বিষয় নিয়ে তুমি মনে এতটা আঘাত পাবে সেটা আমি ভাবতেই পারিনি। তোমাকে ছাড়া অন্য কাকে ভালোবাসার কথা আমি চিন্তাও করতে পারি না। প্রথমে আমার একটু ভয় ছিল, কারণ তুমি আমার সিনিয়র। আমার মনে হয়েছিল তোমাকে ভালোবাসাটা হয়তো আমার অন্যায় হবে। আমি অতি সাধারণ একজন ছেলে, আর তুমি শহরের এত বড় নামী পরিবারের মেয়ে। আমি তো সাধারণ গরিব ঘোড়া ছেলে। এসব চিন্তা করে ভালোবাসার পা দুটো পেছনে টেনে নিতে চেয়েছিলাম, কিন্তু ওপরওয়ালা কি অশেষ ইচ্ছা দেখো। আমাদের সম্পর্কটা তো অনেক আগেই তিনি একসাথে লিখে রেখেছিলেন, যা আমি নিজেও জানতাম না। আর আজ দেখো সেই ভালোবাসা আমাদের স্বামী স্ত্রী পবিত্র বন্ধনে এক করে দিয়েছে। আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি নীলা। আমার এই ভালোবাসার গভীরতা সাগর আর পাহাড়ের চেয়েও বেশি, যা তোমাকে আমি মেপে দেখাতে পারবো না। আজ যদি তুমি আমাকে ফিরিয়ে দাও আমি খুব কষ্ট পাবো। কথাটা বলে আমি আমার হাতটা ওর দিকে বাড়িয়ে দিলাম।
এই তখনই নীলা দৌড়ে এসে কান্নাকাটি করতে করতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আর আমার বুকে হালকা কিলঘুষি বসিয়ে দিতে দিতে কাঁদতে কাঁদতে বলে উঠলো, ফাজিল ছেলে, দুষ্ট ছেলে কোথাকার। তুই একদম একটা ফাজিল ছেলে, পচা ছেলে। তুই সবসময় ভালোবাসবি তো আমাকে, আমার জুনিয়র পর আমাকে সবসময় ভালোবাসবি তো, বল কখনো ছেড়ে যাবি না? আমি নীলাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। না, কখনো ছেড়ে যাব না। আমি আমার সিনিয়র বউকে সবসময় ভালোবাসবো, আর এখন থেকে আগে চেয়ে দ্বিগুণ ভালোবাসবো। সবসময় ওকে এভাবে আগলে রাখবো, ভালোবাসার মায়া জালে শক্ত করে বন্দি করে রাখবো, আর কখনো ছেড়ে যাব না। আমাদের এই ভালোবাসা কোনোদিন শেষ হবে না। কথাটা বলে আমি ওকে একদম বুকের সাথে জড়িয়ে ধরে রইলাম। এরপর আমি নীলার কাঁধে মাথা রেখে আকাশের চাঁদের দিকে তাকিয়ে রইলাম। আজকের আকাশের চাঁদটা কেমন যেন শান্ত, তবে সত্যি বলতে চাঁদটা আমার কাছে অতটাও সুন্দর লাগছে না, কারণ আমার আসল চাঁদ তো এখন আমার বুকের মধ্যে, একদম আমার নিজের কাছে। আমি নীলার কপালে আলতো করে একটা চুমু খেলাম, তারপর আমার ঠোঁটটা নীলার ঠোঁটের সাথে এক করে দিলাম। আমাদের গভীর এই প্রেম দেখে বোধ হয় আকাশের চাঁদেরও হিংসা হচ্ছে। আমাদের দুজনের ভালোবাসা আরও গভীর হতে লাগলো। আর আপনারা এখানে বসে বসে কি দেখছেন শুনি? আমাদের মিষ্টি ভালোবাসা দেখতে আপনাদের একটু লজ্জা লাগে না? যান, নিজেরা গিয়ে বিয়ে করে বউয়ের সাথে গিয়ে প্রেম ভালোবাসা করেন। যান, ভাগেন এখান থেকে। গল্পটার মধ্যে হয়তো বেশি রোমান্টিক লাগায়নি, কিন্তু সবসময় বেশি রোমান্টিকও এতে ভালো লাগে না। কিছু গল্পের মধ্যে একটু হাসি কান্নাও না থাকলে চলে না। অবশ্য কেউ বাজে কমেন্ট করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ফোন খোদা হাফেজ।